হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। দলে দলে সবাই স্টেডিয়ামে ঢুকছে। আজকে স্টেডিয়ামে কনসার্ট হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় রকস্টার এসআই আজকে তার দল নিয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট করবে। পুরো দেশ জুড়ে এসআইয়ের লাখ লাখ ভক্ত, ছেলে হোক কিংবা মেয়ে, তার গান শুনতে সবাই হুমড়ি খেয়ে পড়ে। তাই তো মাত্র 24 ঘন্টায় বিক্রি হয়ে গিয়েছিল সব টিকিট। আয়োজকরা তো প্রচণ্ড খুশি। এসআইকে দিয়ে কনসার্ট করাতে পারলে তাদের পকেটে ভর্তি শুধু টাকা আর টাকা। কনসার্ট শুরু হবার কথা সন্ধ্যা 7টায়। এদিকে প্রায় 6:45 বেজে গিয়েছে, কিন্তু এসআইয়ের কোনো খবর নেই। আয়োজকরা চিন্তিত। এই হয়েছে এক সমস্যা। ফেমাস হয়ে গেলে মানুষের আর সময় জ্ঞান থাকে না। আর 15 মিনিটের মধ্যে কনসার্ট শুরু হবে, কিন্তু নবাব গায়কের কোনো খবর পর্যন্ত নেই। এমন করে কি চলবে? আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব। এদিকে সবাই তো অপেক্ষা করছে, সব অডিয়েন্স পর্যন্ত চলে এসেছে। এত বড় আয়োজন, এসআই সময় মতো না আসলে দর্শক আমাদের জুতা পেটা করবে। আপনারা ওনাকে কল দিয়েছেন? ওনার পিএ কিছু জানালো? কল তো দিয়ে যাচ্ছি, কিন্তু কল তো কেউ ধরছে না। এই প্রোগ্রাম ঠিক মতো না হলে আমার মাথায় হাত পড়বে। বারবার চেষ্টা করুন কলে, নিশ্চয় একবার তো ধরবে। তখনই বাহিরে একটা গাড়ি স্পিডে এসে ব্রেক করলো। আয়োজকরা দৌড় এসে দেখলো রকস্টার এসআই অবশেষে এসেছে। আয়োজকদের প্রাণে এখানে পানি ফিরে এলো। আয়োজকরা দৌড়ে তার কাছে যায়। স্যার, পথে কোনো সমস্যা হয়নি তো? আপনি ঠিক আছেন? আমি ওকে। স্যার, কনসার্ট তো এখনই শুরু হবে, আপনি তাহলে আসুন। আমি ফ্রেশ হব, রেডি হব, কনসার্ট শুরু হবে তারপর। কিন্তু স্যার, সময় তো 7টা বলা হয়েছিল। আমি যখন বলবো তখনই কনসার্ট শুরু হবে, এর আগে না। গঠিক, এখানে সবাই আমাকে দেখতে এসেছে, আমার গান শুনতে এসেছে। সো আমার কথা ফাইনাল। এখন আমাকে গ্রিন রুমটা দেখান, আমি রেডি হব। আয়োজক বিরক্ত কিন্তু ভীত। জি স্যার, চলুন এই দিকে। আয়োজকরা তাদের এসআইকে গ্রিন রুমে নিয়ে যায়। মনে মনে আয়োজকরা বিরক্ত হলেও মুখে কিচ্ছু বলতে পারছিল না। এসআই দেশের সবচেয়ে বড় রকস্টার। তার এই কনসার্টের টিকিট বিক্রির টাকা দিয়ে আয়োজকরা লাখ টাকা লাভ করেছে। এসআই তাদের কাছে দুধ দেয়া গরুর মতন। এমন লাভের জিনিসের 2-4টা লাথিও খাওয়া যায়। এসআই গ্রিন রুমের ভেতরে চলে যায়। এদিকে তখন কতক্ষণ পরে সেখানে আসে এসআইয়ের পিএ রুমানা, এসআইয়ের ছোটবেলার বান্ধবী ওসে। এসআইয়ের সকল ডিল সেই সামলায়। সবসময় তার হাবভাব এমন যেন এসআইকে চালাচ্ছে সে। তাকে ছাড়া যেন এসআই অচল। গাড়ি থেকে নেমে হাই হিলের ঠক ঠক শব্দ করে রুমানা এগিয়ে আসতে থাকে। কাছে এসে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? আমরা এসআই এর অপেক্ষা করছিলাম। 7টায় কনসার্ট শুরু হওয়ার কথা, এখন প্রায় 7:30 বাজে। বাইরে দর্শকরা চিল্লাতে শুরু করেছে, গালিগালাজ করছে। তো করতে থাকলেই করতে দিন। এসআই বাংলাদেশের টপ রকস্টার। সে কারো সময় মতো চলে না, সবাই তার সময় মতো চলে। এই জিনিসটা দর্শকদের বলে তাদের সমস্যা হলে তারা চলে যাক। কে তাদেরকে বাধা দিয়েছে? এই বলে রুমানা হনহন করে হেঁটে চলে গেল। আয়োজকরা পেছন থেকে বিরক্তি নিয়ে তাকিয়েছিল। এসআই এর পিএর ভাব এমন যেন সে নিজেই এসআই। দেমাগে পা মাটিতে পড়ে না। একটু ফেমাস হলে মানুষকে আর মানুষ মনে করে না এই সেলিব্রিটিরা। কিন্তু মানুষরা পাত্তা না দিলে তো এত ভাব মারার কিছু থাকতো না। কিন্তু এখন ফুটানির শেষ নেই। লাখ লাখ টাকার ডিল বলে চুপচাপ সহ্য করে নেওয়া লাগতেছে, নয়তো কি স্যাবলার মতো ফে ফে করে, এগুলো আবার মানুষ পাগলের মতো শোনে। আহা, থামেন তো আপনারা, এখন এসব বলার সময় নেই। স্টেজে গিয়ে আগে দর্শকদের শান্ত করা জরুরি। এমন চললে ওরা কখন না পুরো স্টেডিয়ামে ভাঙচুর শুরু করে। আয়োজকরা তাড়াতাড়ি চলে যায় স্টেজের কাছে। তারা তখন দর্শকদের বোঝাতে থাকে তাদের প্রিয় এসআই চলে এসেছে, সে রেডি হচ্ছে। আর একটু সময় পরেই এসআই চলে আসবে। কিন্তু দর্শক তো রেগে আকুল। সে কখন থেকে তারা এসে দাঁড়িয়ে আছে। 7টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রায় 8টার কাছাকাছি সময়। এখনো শুরু হবার কোনো নামগন্ধ নেই। দর্শকরা এর সঠিক জবাব চায়। এদিকে আয়োজকরাও পড়েছে বিপদে।
কি বলবে তারা আসলে? অবশেষে আরো 20 মিনিট পরে গ্রিন রুম থেকে বের হয়ে এলো এসআই। এসআই আয়োজকদের ডেকে ভাব ধরে বলে, সব সেট আপ ঠিক মতো আছে তো? আমি এখন স্টেজে উঠবো। সব কিছু ঠিক মতো না পেলে আমি নেমে যাব। ওকে? আমি যেখানে সেখানে শোক করি না। আয়োজক এক রাগ চেপে, জি স্যার, সব চেক করা আছে, সবকিছু ওকে। আপনি স্মুথলি প্রোগ্রাম করতে পারবেন। ওকে, আই লাইক ইট। আর শুনুন, আমার পেমেন্ট আমার পিয়ের কাছে দিয়ে দিবেন। গট ইট? জি স্যার, গট ইট। এসআই স্টেজে উঠে যায় পারফর্ম করতে। মাইকের সামনে দাঁড়িয়ে যেন সে এক ভিন্ন মানুষ। মনে হতে থাকে মুহূর্তে সে যেন সব শ্রোতাদের নিয়ে গিয়েছে অন্য এক সুরের দুনিয়ায়। পুরো স্টেডিয়ামে সুর মেলাতে থাকে এসআইয়ের সাথে। এসআই যেন এক হ্যামলিনের বাঁশিওয়ালা। মাই ফেভারিট পেপার। আপনারা সবাই কেমন আছেন? পুরো স্টেডিয়াম এক স্বরে বলে উঠল, ভালো। আপনারা ভালো থাকলে আমিও ভালো। চলুন শুরু করা যাক আরেকটি গান। এমন করে কেটে গেল পরবর্তী 2টা ঘন্টা। সবাই যেন হারিয়ে গেল মুগ্ধতায়। একরাশ বিরক্তি নিয়ে থাকলে আয়োজকরা মানতে বাধ্য, দেশের সবচেয়ে বড় বড় রকস্টার এসআইয়ের মাঝে বিশেষ জাদু আছে। তার গান দিয়ে সে শ্রোতাদের যেন বশ করে ফেলতে জানে। আয়োজকরা খুশি হয় তাদের প্রোগ্রামটা ভালো মতো চলছে দেখে। 2 ঘন্টা পরে কনসার্ট শেষ হয়। শ্রোতারা তখনও এসআইয়ের গান গাইতে গাইতে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। এদিকে এসআই ব্যাক স্টেজে এসে গ্রিন রুমে ঢুকে পড়ে। 2 ঘন্টা পারফর্ম করে সে হাঁপিয়ে গেছে। তখন রুমানা তার কাছে আসে। তুমি তো ফাটিয়ে দিয়েছো আজকে এসআই। এসআই তাচ্ছিল্য করে, হিয়ার নতুন কি? এদেশের সবচেয়ে বড় সুপারস্টার আমি। আমার সব প্রোগ্রামই হিট। ঠিক বলেছো এসআই, তোমাকে বিট করার অ্যাবিলিটি কারোর নেই। তোমাকে ছোঁয়া কারোর পক্ষে অসম্ভব এখন। শোনো রোমানা, এসআই একটাই হয়, 2টা হয় না। এতে কোনো সন্দেহ নেই এসআই। আচ্ছা, তুমি কি এখন বাসায় যাবে? তোমাকে ড্রপ করে দেবো? তোমাকে তো ভাবতে হবে না, আমি একলা গাড়ি নিয়ে বের হব। তোমার একটু বাসায় গিয়ে রেস্ট। রোমানা, বেশি কথা বলতে আসবে না। আমি কি করব সেটা আমার বিষয়। আমাকে নিয়ে তোমার এত মাথা কামাতে হবে না। তুমি তোমার মতো যাও। তুমি কোথায় যাচ্ছ অন্তত বলো। নান অফ ইউর বিজনেস রোমানা, ডোন্ট ডিস্টার্ব মি। এই বলে এসআই গাড়ির চাবি নিয়ে বের হয়েছে। সে তার ড্রাইভারকেও বিদায় করে দেয়। সে নিজে গাড়ি চালাবে, কোথাও যাবে এখনও ঠিক করেনি সে। পথে যেতে যেতে কিছু একটা না হয় ভেবে নেওয়া যাবে। সাদিয়ার সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে আছে। তার প্রচণ্ড রাগে শরীর রীতিমতো কাঁপছে। সে অনেক চেষ্টা করেছে যাতে সে চিৎকার করে না উঠে, কিন্তু বুঝতে পারছে না ঠিক কতটা সে কন্ট্রোল করতে পারবে। তার রাগটা উঠেছে তার মা রহিমা বেগমের উপরে। সে বুঝতে পারছে আর কতক্ষণ এভাবে চললে সে মায়ের উপরে চিৎকার করে উঠবে। ঘটনা শুরু হয়েছে আধা ঘন্টা আগে। রহিমা বেগম সাদিয়ার কাছে এসে বলেন, সাদিয়া মা, বের হচ্ছিস? হ্যাঁ মা, অফিসের তো সময় হয়ে এলো। কেন, কিছু বলতে? বলছি মা, কিছু টাকা দে তো, ঘরে একদম বাজার নেই। তোর বাবাকে একটু বাজারে পাঠাবো, একটু মাছ সবজি কিছু নিয়ে আসতো। সাদিয়া অবাক হয়ে মায়ের দিকে তাকায়। আজকে মাত্র মাসের 15 দিন। সে সব সময় মাসের 1 তারিখে পুরো মাসের খরচের টাকা মাকে দিয়ে দেয়। বলতে গেলে সে তার বেতনের প্রায় পুরোটা মায়ের হাতে তুলে দেয়। নিজের যাতায়াত আর হাত খরচের জন্য সামান্য কিছু টাকা রাখে। এবার মাসের টাকা এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে? মা, আমি তো তোমাকে এই মাসের খরচের টাকা দিয়ে দিয়েছি 1 তারিখে। এত তাড়াতাড়ি কিভাবে এতগুলো টাকা শেষ হলো? রহিমা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার মা, কিছু বলছো না কেন? রহিমা বেগম মাথা নিচু করে আস্তে করে, আসলে ওই যে সাদিকার রুমকি কিছু টাকা চেয়েছিল, বন্ধুদের সাথে পিকনিক করবে। এত করে বললো আর না করতে পারিনি, তাই টাকা ওদেরকে দিয়ে দিয়েছি। সাথে সাথে সাদিয়ার রাগ উঠে গেল। পিকনিক মানে? কোন লাট সাহেবের বাচ্চা হয়েছে তারা? এই বয়সে এত কি বন্ধুদের সাথে পিকনিক? তারা জানে না সংসারের কি অবস্থা? এমন বায়না তারা করে কোন সাহসে? আর তুমিও তাদের কিভাবে দিলে মা? এত করে বললো তাই আর একটুখানি কান্না করলো তাই বলে সবটা টাকা দিয়ে দিলে? এত লাক্সারিয়াস তো আমি পাইনি মা। সারাদিন গাধার মতো খাটুনি কেটে টাকা পাই, সেটাও প্রায় পুরোটা সংসারে দিয়ে দেই। কই, আমার তো অত পিকনিক, নাচ গান, শপিং এর ইচ্ছে জাগে না। কই, আমি তো এসব করতে পারি না।
চাইলেও আমাকে বারবার হাজারটা কথা ভাবতে হয়। রহিমা বেগম নীরবে দাঁড়িয়ে কাঁদছিল। তিনি বুঝতে পারছেন তার এই মেয়ে রাগ করাটা স্বাভাবিক। মেয়েটা সারাদিন গাধার খাটুনি খেটে সংসারটাকে টিকিয়ে রেখেছে। সে তার নিজের ভবিষ্যৎ উজাড় করে এই ফ্যামিলির জন্য করছে। সাদিয়ার বাবা রিটায়ার্ড করার পরে সংসারের দায়িত্ব যেন পুরো সাদিয়াই দেখছে। আমি টাকা দিতে পারবো না মা, আমার কাছে টাকা নেই। তোমার গুণধর পুত্র আর কন্যাকে বলো টাকার ব্যবস্থা করতে। তারা তো ভাবে টাকা গাছে ধরে, সেখান থেকে পেরে আনতে বলো। এই বলে সাদিয়া গটগট করে হেঁটে বাসা থেকে বের হয়েছে। সে আজকে নাস্তাও করেনি। মেজাজ খারাপ করে সে রাস্তায় হাঁটতে থাকে। সাদিয়া চৌধুরী নিজাম চৌধুরী সাহেবের দ্বিতীয় কন্যা। নিজাম সাহেবের মোট 4 জন সন্তান। নিজাম সাহেব ছিলেন এক বেসরকারি অফিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। 2 বছর আগে তিনি রিটায়ার্ড করেছেন। এরপর থেকে তিনি বেকার। যত সামান্য যা পুঁজি ছিল তা দিয়ে কোনো মতে কিছু সময় কাটিয়ে দিলে এরপর হয়ে পড়ে একদম শূন্য। বড় মেয়ের বিয়ে দিয়েছেন আরও 4 বছর আগে। সেই মেয়ে স্বামী সংসার নিয়ে সুখেই আছেন। মাঝে মধ্যে বেড়াতে আসে বাবার বাড়িতে। সাদিয়ার ছোট আরও 2 জন আছে। মেয়ের নাম রুমকি আর ছেলের নাম সাদিক। তারা দুজনই পিঠাপিঠি। বয়সের পার্থক্য কম বলে তাদেরকে একসাথে স্কুলে ভর্তি করা হয়েছিল। তারা এখন ইন্টারে পড়াশোনা করছে। বাসার কাছেই একটা কলেজে তারা পড়ে। এই বয়সে ছেলে মেয়েদের মতোই তারা 2 জনও প্রচণ্ড কেয়ার ফ্রি। কোনো কিছুই যেন তাদের গায়েই লাগে না। নিজাম সাহেবের মেজু মেয়ে সাদিয়া, বলতে গেলে সে এখন বাড়ির একমাত্র টাকা কামাই করার মানুষ। পুরো সংসারটাই নির্ভর করে আছে সাদিয়ার উপরে। একটা ট্যালেন্ট এজেন্সিতে কাজ করে সাদিয়া। সেখানে উঠতি ট্যালেন্টের ডিল করার পাশাপাশি বিভিন্ন সময় ফেমাস মানুষজনের সাথেও তাকে যোগাযোগ করতে হয়। মিডিয়া জগৎটা সাদিয়ার একদম পছন্দ নয়। সে বাধ্য হয়ে এখানে কাজ করছে, কারণ টাকা পয়সার দিক থেকে এখানে সে মোটামুটি ভালো অবস্থানে আছে। অন্যান্য অনেক জায়গায় সে চাকরির চেষ্টা করেছে, কিন্তু সেগুলোতে তাকে যে বেতনের কথা বলা হয়েছে সেটা দিয়ে তার পরিবার চলবে না। তাই বাধ্য হয়ে সে না চাইতেও একটা মিডিয়া পাড়াই পড়ে আছে। মিডিয়ার মানুষকে সাদিয়ার কাছে ফেক মনে হয়। সবাই একটা নকল মুখোশ পরে থাকে এখানে। কারো মধ্যে কোনো সত্য নেই, আর মিথ্যে সাদিয়া সবচেয়ে অপছন্দ করে। কিন্তু প্রতিনিয়ত তাকে এর মাঝেই থাকতে হয়। নানা কথা ভাবতে ভাবতে সাদিয়া অফিসে চলে আসে। তাকে তার বস ডেকে পাঠায়। সাদিয়া বসের কেবিনে নক করে। ও সাদিয়া, আসুন আসুন, আপনার একটা কাজ আছে। জি বস, বলুন। এসআই আসবে আমাদের অফিসে, কালকে তার সাথে মিটিং আছে আমাদের এজেন্সির। তার একটা গ্র্যান্ড ওয়েলকাম করতে হবে। এসআই? আরে আপনি কোন দুনিয়ায় থাকেন? রকস্টার এসআই সাজিম ইসলাম, দেশের সবচেয়ে বড় সুপারস্টার গায়ক সে। আপনি তাকে চিনেন না? সাদিয়ার সাথে সাথে মনে পড়ে এসআইকে। দেশের সবচেয়ে বড় রকস্টার। ছেলেমেয়েরা এসআইয়ের গান পাগলের মতো শোনে। অধিকাংশ উঠতি বয়সে টিনেজাররা তো এসআই বলতে অজ্ঞান। এমনকি তার নিজের ছোট 2 ভাই বোনও এই রকস্টারের গান শুনতে পাগল। এই যে সাদিয়া, কই হারালেন আপনি? জি স্যার, সরি। জি, আমি বুঝতে পেরেছি। উনি তাহলে কালকে আসছেন। আমরা ওনার জন্য একটা প্রোগ্রাম করতে পারি। হ্যাঁ, সেটার ব্যবস্থা করুন। কোনো কিছু কমতি যাতে না হয়। এটার সাথে আমাদের এজেন্সির সম্মান জড়িত। জি স্যার, অবশ্যই কোনো সমস্যা হবে না। আমি সব ব্যবস্থা করব। গুড। এখন আপনি তাহলে আসুন। আর নতুন যে কিছু ছেলেপেলে এলো, তাদের বিষয়টা দেখছেন তো? জি বস, আমি সেটা দেখছি। তাদের সাথে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। গুড। আচ্ছা যান, কাজ করেন। সাদিয়া বসের রুম থেকে বেরিয়ে আসে। তার অনেকগুলো কাজ জমে আছে, তার উপরে এসে রকস্টারের জন্য প্রোগ্রাম করা। উফ, সব মিলিয়ে সাদিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন সাদিয়ার অনেক খাটুনি গেল। এক দণ্ড সময় পেল না সে কিছু ভাবার। মাঝে লাঞ্চের সময়ে একটু ব্রেক বাদে সে আর একটু ব্রেক পায়নি। টানা কাজ করে যেতে হয়েছে তাকে। নতুন কিছু মুখ এসেছে এজেন্সিতে, তাদের সকল ব্যবস্থা করতে হয়েছে। পাশাপাশি পুরনো ক্লায়েন্টদের ডিল করতে হয়েছে। কালকে প্রোগ্রামেরও সব অ্যারেঞ্জমেন্ট করেছে সাদিয়া নিজে। সব কাজ শেষ করে সন্ধ্যা 7টার সময় সাদিয়া একটু নিজের চেয়ারে বসল। তখন তার মনে পড়ল সকালের কথা। প্রচণ্ড অপরাধী লাগছে নিজেকে। মায়ের সাথে ওভাবে রেগে কথা বলা একদম উচিত হয়নি। নরম মনের একজন মানুষ রহিমা বেগম। শত হলেও
একজন না উনি। সন্তান কিছু চাইলে না করতে তারও খারাপ লাগে। রুমকি আর সাদিকও খুব বেশি চাই স্বভাবের নয়। তারা বোঝে অভাবের সংসার তাদের, হয়তো শখ করে একটু টাকা চেয়ে ফেলেছিল, আর রহিমা বেগমের মায়ের মন তাদের মানা করতে পারেনি। সবকিছু ভেবে সাদিয়া কতক্ষণ একলা কাঁদে। নিজেকে বড় অসহায় আর দোষী মনে হচ্ছিল তার কাছে। এই অভাবের সংসারে ভাই বোন, মা বাবার ছোটোখাটো শখ সে পূরণ করতে পারছে না। বড় বোন তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। সবটাই এখন সাদিয়ার উপরে। নিজেকে সাদিয়ার ব্যর্থ মানুষ মনে হয়। অনেকক্ষণ সে টেবিলে মাথা ফেলে কাঁদে। এরপর চোখ মুছে উঠে সে ঠিক করে মায়ের জন্য বাজার করে নিয়ে যাবে। একটা মুরগি আর পোলাওয়ের চাল নিয়ে যাবে। মাকে বলবে মজা করে বিরিয়ানি রান্না করতে। রহিমা বেগমের হাতের বিরিয়ানি যেন বেহেশতি কোনো খাবার। চোখ মুছে সাদিয়া বেরিয়ে পড়ে। সাদিয়া বাজারে গিয়ে মুরগি, পোলাওয়ের চাল, মাছ, সবজি, মশলা সহ সব কেনে। নিজের জমানো আলাদা কিছু টাকা থেকে সেই বাজার করে। এরপর সে বাসায় চলে আসে। মা, ও মা, কোথায় গেলে? ভেতর থেকে রহিমা বেগম বের হয়ে আসে। কি রে সাদিয়া মা, কি হলো? হুট করে এত ডাকছিস? এই নাও বাজার মা, আজকে একটু বিরিয়ানি রান্না করো মা। রহিমা বেগম চোখ কপালে তোলে। এই সর্বনাশ, এত কিছু আনলি যে? তোর টাকা তো সব শেষ হয়ে গেল। সাদিয়া মাকে জড়িয়ে ধরে। কোনো সমস্যা নেই মা, তুমি শুধু মজা করে এখন চিকেন বিরিয়ানি রান্না করো। কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না। এক্ষুনি বসাচ্ছি আমার পাগল মেয়ে। মা, তুমি কি এখনো রাগ করে আছো? সকালে আমার অমন করে বলা উচিত হয়নি, আমাকে মাফ করে দাও। দূর বোকা, কি যে বলিস, সেসব তো আমি সে কখন ভুলে গিয়েছি। আর তুই তো ভুল কিছু বলিস নি রে মা। সাদিয়া তার মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। রহিমা বেগমও সাদিয়ার মাথায় আদর করে দিয়ে কাঁদতে থাকে। সংসারের এই অবস্থা যে তারা খুব ভালো করে জানে। রহিমা বেগমের খারাপ লাগে তার এই মেয়েটা সংসারের জন্য নিজের সবকিছু দিয়ে দিচ্ছে। মেয়েটার ভবিষ্যতে যেন কি লেখা আছে। রহিমা বেগম আল্লাহর কাছে 2 হাত তুলে সাদিয়ার ভালো ভবিষ্যতের দোয়া করেন শুধু। সেদিন রাতে সাদিয়াদের বাড়িতে চমৎকার খাওয়া দাওয়া হয়। রহিমা বেগম অনেক মজার চিকেন বিরিয়ানি রান্না করেন। সবাই মিলে একসাথে তারা খেতে বসে। রহিমা, তুমি তো চমৎকার বিরিয়ানি রান্না করলে। মারহাবা, তোমাকে বুঝালে বেস্ট শেফের পুরস্কার দেওয়া উচিত। রহিমা বেগম লজ্জা পেয়ে, থাক হয়েছে, আপনি খান তো, কি সব বলেন। বাবা তো ভুল বলেনি মা, আসলে তোমাকে বেস্ট শেফের পুরস্কার দেওয়া উচিত। তোমার বিরিয়ানির কাছে ফেল। মায়ের এই বিরিয়ানি খেলে টপ শেফরা অজ্ঞান হয়ে যাবে। মায়ের রান্না একদি বন্ধুদের খাওয়াবো, ওরা তল তাজ্জব হয়ে যাবে, বাইরের খাবার ভুলে যাবে। আহা হয়েছে, সবাই এখন থাম। কি শুরু করলি? চুপচাপ খা, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। বহুদিন পরে সাদিয়ার পরিবারের সবাই একসাথে বসে হাসি তামাশা আনন্দ করে রাতের খাবার খাচ্ছিল। রহিমা বেগম এই দৃশ্য দেখে আনন্দে প্রায় কেঁদে দিচ্ছিল। তাদের এই বাসায় এমন দৃশ্য যে বিরল। সেদিন রাতে সাদিয়ার মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল এসআই নামটা। রকস্টার সাজিম ইসলাম একজন সুপারস্টার, লাখো ভক্ত যার নামে পাগল। কিন্তু মিডিয়া জগতের মানুষদের প্রতি সাদিয়ার স্বাভাবিক বিতৃষ্ণার কারণে সে কখনো এসআই নিয়ে বিশেষ কিছু ভাবেনি। কিন্তু এখন তার বস তাকে সরাসরি এই রকস্টারের ওয়েলকামের দায়িত্ব দিয়ে দিয়েছে। অফিস থেকে বের হবার আগে বস তাকে আবার ডেকে পাঠিয়েছিল এই বিষয়ে কথা বলতে। শুনুন সাদিয়া, আবারও বলছি, এসআই এর ঠিক মতো খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের এজেন্সির জন্য অনেক বড় একটা সুযোগ। এসআই ইন্টারন্যাশনাল প্রজেক্টের দিকে এগোতে চাইছে, আর আমরা তার ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাই। এই মিটিং আমাদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, সুতরাং তার প্রতি যেন কোনো ধরনের অবহেলা না হয়। তার প্রপারলি টেক কেয়ার করতে হবে। সাদিয়া মনে মনে বলে, সম্মান যেই মানুষগুলো নিজেদের ভক্তদের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখে, তাদের জন্য সম্মান দেখানোটা কঠিন। আপনি তো জানেন এসআই খুব আরও গ্রেট, কিন্তু তার প্রতিভা আছে, তাকে সামলাতে হবে স্মার্টলি। কাল সকালে সে অফিসে আসবে, আপনি পুরো রিসেপশন হ্যান্ডেল করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, আমি বুঝতে পেরেছি। বসের কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে বসেছিল কিছুক্ষণ সাদিয়া। তার মনটা ভালো ছিল না। এই কাজ তার ইচ্ছার বিরুদ্ধে।
কিন্তু সে জানে চাকরিটা তার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইসব ভাবতে ভাবতে সাদিয়া সেদিন রাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 11টা। এজেন্সির পুরো স্টাফ প্রস্তুত। লবি সাজানো হয়েছে সুন্দর করে, রেড কার্পেট বিছানো হয়েছে, ফুলের তোড়া রাখা হয়েছে, ক্যামেরাম্যানও প্রস্তুত, কারণ এসআই আসার মুহূর্তটি ক্যাপচার করা হবে। এসআইয়ের আসার কথা সকাল 10টায়, কিন্তু সব সময়ের মতন এই রকস্টার আজকেও লেট করেছে। অফিসের সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছে, সবাই প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এদিকে সাদিয়ারও ভয়ঙ্কর মেজাজ খারাপ। তার মনে হতে থাকে এই মিডিয়া পাড়াটায় আর ভালো হবে না কখনো। ঠিক 12:15 গেটের সামনে একটা কালো রঙের দামি স্পোর্টস কার এসে থামল। গাড়ির দরজা খুলতে প্রথমে নেমে এলো রুমানা, এসআইয়ের ব্যক্তিগত সহকারী। তার চোখে কালো সানগ্লাস, মুখে আত্মবিশ্বাসের চেহারা। এরপর নেমে এলো এসআই, গাঢ় নীল শার্টের উপরের বোতাম খোলা, কালো জিন্স, চোখে সানগ্লাস। সে চারপাশটা দেখে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন পুরো পরিবেশটা পরখ করছে। আয়োজকরা সবাই হাতে তালি দিয়ে তাকে স্বাগত জানালো, কিন্তু সাদিয়া শুধু দূর থেকে তাকিয়েছিল। এসআই ধীরে ধীরে এগিয়ে এলো, সেখানে থাকা সবার চেহারা যেন পড়ার চেষ্টা করছিল। হুট করে তার চোখ গেল সাদিয়ার দিকে। সে অবাক হয়ে বুঝতে পারল সাদিয়ার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, কোনো চমক নেই। অন্য সবার মতন মুগ্ধ নয় তার দৃষ্টি, বরং একটা নির্লিপ্ততা আছে সেখানে। এমন নির্লিপ্ততা নিয়ে বহুদিন কেউ তার দিকে তাকায়নি। সাদিয়া ফুলের তোড়া এসআইয়ের হাতে দিয়ে, ওয়েলকাম মিস্টার এসআই, হোলি ফ্লাওয়ার এজেন্সিতে আপনাকে স্বাগত। এই সুন্দরী নারী ওয়েলকাম করছো আমাকে? ইয়া, আই লাইক ইট। মনে হচ্ছে রোজ রোজ এই এজেন্সিতে আসতে হবে। সাদিয়া ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়, তবে সে কিছু বলে না। অবশ্যই মিস্টার এসআই, আপনার যখন ইচ্ছা হবে আপনি চলে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার যা প্রয়োজন তা মেটাতে। সব প্রয়োজন মেটাবেন? সাদিয়ার ইচ্ছে করছে লোকটাকে কষিয়ে একটা চট দিতে, কিন্তু সে দাঁত চেপে সহ্য করে গেল। এদিকে এসআই মিটমিট করে হাসছিল। বস এগিয়ে এসে বলল, ওয়েলকাম মিস্টার এসআই, ইনি হচ্ছেন আমাদের এজেন্সির ক্লায়েন্ট ম্যানেজার মিস সাদিয়া। ইনি আজকের মিটিংয়ের দায়িত্বে আছেন। এসআই এক ঝলক তাকালো সাদিয়ার দিকে, তারপর বলল, হ্যালো মিস সাদিয়া, আমি কিন্তু খুব বেশি ওয়েট করতে পছন্দ করি না। আশা করি আমাদের মিটিং স্মুথ হবে। সাদিয়া শান্ত স্বরে বলল, আমারও সময় নষ্ট করা পছন্দ করি না। মিস্টার এসআই, প্লিজ ভিতরে আসুন। এসআই একটু চমকালো। সাধারণত সবাই তার সামনে একটু নত হয়ে কথা বলে, কিন্তু এই মেয়ে খুব আত্মবিশ্বাসী। তার চোখে মুখে ভয় বা অতিরিক্ত শ্রদ্ধার কোনো ছাপ নেই। ইন্টারেস্টিং, চলুন শুরু করি তবে। সাদিয়া পথ দেখিয়ে এসআইকে ভেতরে নিয়ে গেল। কনফারেন্স রুমে ঢুকতে এসআই চোখ বুলিয়ে নিল চারপাশে। ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত, বড় কাচের জানালা দিয়ে শহরের আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বিশাল টেবিলের চারপাশে কয়েকজন এক্সিকিউটিভ আগে থেকে বসেছিল। সবাই সোজা হয়ে বসলো এসআই ঢুকতে। এসআই চেয়ারে বসে পড়ল। এসআই ঠান্ডা গলায় বলল, আমি অত কথার মানুষ নই, ডিরেক্ট পয়েন্টে আসি। আমার একটা বড় ইন্টারন্যাশনাল মিউজিক ট্যুর আসছে। আমি চাই এই এজেন্সি পুরো ব্র্যান্ড ম্যানেজমেন্ট সামলাক। বস কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সাদিয়া আগেই বলে উঠল, আমাদের এজেন্সি আপনার প্রপোজাল বিবেচনা করতে রাজি, তবে কিছু শর্ত থাকবে। রুমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবাই বিস্ময়ে তাকালো সাদিয়ার দিকে। কেউ এসআইকে এভাবে সোজাসুজি শর্ত দেয় না। এসআই ঠোঁটের কোণে সামান্য হাসি এনে বলল, শর্ত বলুন শুনি। সাদিয়া গম্ভীর গলায় বলল, আমরা শুধুমাত্র সেই সব প্রজেক্টে কাজ করি যেখানে সব কিছু একদম টাইম টু টাইম ঠিক থাকে। আপনি একজন বড় স্টার, কিন্তু আমাদের এজেন্সির ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি চাইলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, সব কন্ট্যাক্ট এবং শিডিউল সময় মতো মানতে হবে। দ্বিতীয়ত, আমাদের এজেন্সির দেওয়া মিডিয়া স্টেজি আপনি নিজে ফলো করবেন। তৃতীয়ত, যে কোনো ইভেন্ট বা শো বাতিল করার আগে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। রুমে সবাই নিঃশব্দ। বস অবাক হয়ে তাকিয়ে আছেন। এসআইয়ের ম্যানেজার রুমানা চোখ কুচকে তাকালো সাদিয়ার দিকে। এসআই চেয়ারটায় একটু হেলান দিয়ে বসলো। তুমি কি সবসময় এভাবে ক্লায়েন্টদের সামনে শর্ত আরোপ করো? সাদিয়া দ্বিধাহীন কণ্ঠে বলল, আমি আমার কাজে প্রফেশনালিজম মেনটেন করি।
মিস্টার এসআই, আমরা ব্যবসা করতে চাই, কারো কথা উঠবোস করাটা আমাদের পছন্দ নয়। এসআই একটু হেসে বলল, ইন্টারেস্টিং, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমারও শর্ত, আমি চাই পুরো ব্র্যান্ডের ম্যানেজমেন্টের দায়িত্ব তুমি নাও। আমার অন্য কারোর সঙ্গে কাজ করতে ইচ্ছে নেই। এবার বস অবাক হয়ে গেলেন। মানে কি বলছেন মিস্টার এসআই? মানে আমি চাই এই প্রজেক্টে সাদিয়াই লিড করুক, অন্য কেউ নয়। সাদিয়ার মুখ থমথমে হয়ে গেল। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর দৃঢ় গলায় বলল, আমি বিষয়টি নিয়ে ভাববো। এসআই মৃদু হাসল। তুমি ভাবো, কিন্তু সময় বেশি নেবে না, কারণ আমি অপেক্ষা করতে পছন্দ করি না। সাদিয়া কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলেও তার মন এখনো স্থির হতে পারছে না। এসআইয়ের সে রহস্যময় হাসিটা তার মনে বারবার বাজছে। কেন সে সরাসরি তার নাম বলল? কেন সে চায় এই প্রজেক্টে অন্য কেউ নয়, শুধু সাদিয়াই থাকুক? এদিকে সাদিয়ার বস তার রুমে আসে। বস তার কাঁধে হাত রেখে বলল, তুমি যদি রাজি না থাকো আমাদের না বলার সুযোগ আছে সাদিয়া। সাদিয়া জানে এটা শুধু একটা ব্যবসায়িক প্রস্তাব নয়, এটা এক ধরনের চ্যালেঞ্জও। সে ঠান্ডা গলায় বলল, আমি একবার ভেবে দেখবো বস, লোকটি কি চায় আমিও জানতে চাই, কিন্তু এসআই যেন মনে না করে আমি সহজেই হ্যাঁ বলে দেব। আমি কালকে জানাবো স্যার। নিচের রুম থেকে সাদিয়া বের হয়ে কনফারেন্স রুমে যায়। মিস্টার এসআই। জি বলুন মিস সাদিয়া। আমি আপনার প্রস্তাবটি নিয়ে ভাববো, তবে আমাকে একদিন সময় দিন, আমি আমার ডিসিশন কালকে জানাবো। ওকে ডিয়ার লেডি, লেট মি নো, ইউ নো হোয়ার টু ফাইন্ড মি। এই বলে এসআই সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সাদিয়া অনেক ভাবে। সে কিছুতেই বুঝতে পারছিল না এসআই লোকটা কেন তার নাম বলল, আসলে লোকটা কি চায়। তবে সে হার মানবে না লোকটার কাছে। সাদিয়া এত সহজে হার মানার মেয়ে নয়। পরদিন সকালবেলা অফিসে গিয়ে বসের সামনে বসলো সাদিয়া। আমি রাজি বস। বস একটু চমকে তাকালেন। আপনি শিওর সাদিয়া? সাদিয়া দৃঢ় গলায় বলল, আমি চ্যালেঞ্জ দিতে ভয় পাই না বস, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই প্রজেক্টে আমি সম্পূর্ণ আমার শর্তে চলবো। বস আসলেন। সেটাই তো চাই, তাহলে এসআই কে জানিয়ে দিন। সাদিয়া ফোন বের করে এসআই নম্বরে একটা মেসেজ পাঠালো। ডিল পাক্কা মিস্টার এসআই, দেখা হবে নিশ্চয়ই দ্রুত। রকস্টারের পরিচয়। ফ্ল্যাশব্যাক। রকস্টার এসআই। বাবা মায়ের দেয়া নামটা যদিও সাজিম ইসলাম, তবে এই নামে এখন আর কেউ তাকে ডাকে না। হয়তো অনেকে জানেই না এসআই নামের পুরো ডাকটা কি। বিশাল প্রতিপত্তি আজ এসআইয়ের। তার পুরোটা জীবন যদিও এমন ছিল না। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল এসআই। তারা ছিল 8 ভাই বোন। বাবা সামান্য একজন কেরানি ছিল, এক সরকারি অফিসে। নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবার থেকে এসআইয়ের উঠে আসা। যদিও তাকে দেখে এখন তা বোঝার জো নেই। খুব অল্প বয়স থেকে অবহেলা, অর্থকষ্টে, অপমানে বড় হওয়া এসআইয়ের তার মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করত ঝির। মাঝে মধ্যে এসআই তার মায়ের সাথে যেত। মাকে দেখতে সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে কাজ করত। সে বুঝতো মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। তার বাবার একার আয়ে তাদের সংসার চলত না। একদিন, আম্মা আম্মা, তুমি প্রতিনিয়ত কাজ করো, তোমার কষ্ট হয় না? না রে আব্বা, আমার কোনো কষ্ট হয় না। কাজ না করলে আমরা কি খাবো? তোর আব্বার একার টাকায় তো আমাদের সংসার চলবে না। টাকা সব কিছু, ঠিক না আম্মা? হরে বাপ, টাকা মেলা কিছু। ছোট সাজিম আর কিছু না বলে চুপ থাকে। তবে এমন করে খুব বেশি সময় সাজিম থাকতে পারেনি। একদিন হুট করে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তখন তার বয়স মাত্র 10 বছর। সে যে বাড়ি থেকে বের হয়েছে আর কখনো বাড়ি ফিরে যাওয়া হয়নি। বড় হতে হতে সে তার বাড়ি কিংবা বাবা মায়ের নাম সবই ভুলে গিয়েছে, তাই আর কখনো তাদের ফিরে পাওয়াও হয়নি। সাজিম ইসলাম কিংবা এসআই এটাও জানে না তার বাবা মা ভাই বোন কেউ আদৌ বেঁচে আছে কিনা। বাড়ি থেকে পালানোর পরে তার জীবনটা ছিল বেশ কঠিন। রেল স্টেশনে কুলির কাজ করে, বাসস্ট্যান্ডের পাশের টঙে চা বিক্রি করে সে তার জীবন কাটাচ্ছিল। তবে সব কিছুর মাঝে একটা বিষয় তার ছিল, তার চমৎকার গানের গলা। তার গান শুনতে সবাই বেশ পছন্দ করত। তার চায়ের স্টলে সবসময় ভিড় লেগে থাকতো তার গানের গলার জন্যই। আপন মনে সুর তাল ঠিক রেখে সে এমন করে গান গাইতো, মনে হতো যেন সে প্রতিদিন যেন রেওয়াজ করে, ওস্তাদ রেখে গান শেখে। এমনই একদিন সে গান গাচ্ছিল। তখন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল এক মস্ত বড় মিউজিক ডিরেক্টর।
তিনি সাজিমের গান শুনে মুগ্ধ হয়ে যায়। তিনি সাজিমকে ডেকে পাঠান। এই ছেলে, এদিকে আসো তো। জি স্যার, বলেন। তুমি তো চমৎকার গান করো, কোথা থেকে শিখেছো গান? কি যে বলেন স্যার, আমি সামান্য একজন চায়ের দোকানে কাজ করা ছেলে। আমি গান শিখবো কোথা থেকে? নিজে নিজে যা পারি একটু একটু গাওয়ার চেষ্টা করি। তোমার গলা অনেক সুন্দর, এত চমৎকার গলা আমি খুব কম শুনেছি। আপনাকে ধন্যবাদ। আরেক কাপ চা দিব? না না, আমাকে আর চা দিতে হবে না। তুমি আমার সাথে যাবে, গান গাইবে। তোমাকে তাহলে এই চায়ের স্টলে কাজ করতে হবে না, অনেক টাকা পয়সাও পাবে। প্রস্তাব শুনে সাজিম তো আকাশ থেকে পড়ে। তাকে কিনা গান গাইতে বলছে, আরব বলছে অনেক টাকা পাবে সে। এই চায়ের স্টলে তাকে কাজও করতে হবে না। কোনো কিছু না ভেবে সাজিম তখন লোকটাকে হ্যাঁ বলে দেয়। জি স্যার, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। এরপর সাজিম সেই ডিরেক্টরের সাথে ঢাকায় চলে আসে। শুরু হয় তার নতুন জীবন, শুরু হয় তার সাজিম ইসলাম থেকে এসআই হওয়ার গল্প। বর্তমানে নিজের ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়ে সাজিম এসব ভাবতে ভাবতে উদাস হয়েছিল। কি জীবন থেকে কি জীবন হয়ে গিয়েছে তার এখন। একদম গরিব একটা পরিবার থেকে উঠে এসে সে এখন একজন রকস্টার। কোটি কোটি টাকা তার ব্যাংকে পড়ে আছে। এত টাকা দিয়ে কি করবে এসআই নিজেও জানে না। মাঝে মধ্যে ভাবে বাবা মাকে খুঁজে বের করলে কেমন হয়, কিন্তু সে জানে না কিভাবে সে এটা শুরু করবে। তাই আর কিছুই করা হয় না। তখন হুট করে রুমে ঢুকে রুমানা। এসআই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না, এমনি। কি এত ভাবছিস বলতো? বললাম তো কিছু না। গতকালকে সেই মেয়েটাকে নিয়ে ভাবছিস নাকি? কি যে নাম, সামিয়া সাইকা? সাদিয়া? ও হ্যাঁ, সাদিয়া। যেমন থার্ড ক্লাস পজিশন তেমন থার্ড ক্লাস নাম, কিন্তু দিমাগ একদম 16 আনা। কি ভাব তার! সে তার কাজের প্রতি সিরিয়াস রোমানা। খুব সিরিয়াস একদম। তোর সামনে একটু ভাব নিল বুঝলি, অমন কত সাদিয়া তোর বাম হাতের খেল। রোমানা, তুই কি কিছু বলতে এসেছিস নাকি শুধু শুধু? আমার আসলে কথা বলতে ভালো লাগছে না। হুট করে রুমানা এসআইয়ের একদম কাছে চলে আসে। তুই কি বুঝিস না আমি কি বলতে চাই? রোমানা, কি করছিস? হুট করে এত কাছে চলে এলি কেন? রুমানা এসআইয়ের শার্টের কলার টেনে এসআইয়ের কাছে গিয়ে বলল, তুই তো বোকা না এসআই। আর আমি কোন অংশে বা কম? কিছু বল। সুন্দরী, টাকা আছে আমার, ফিগার ভালো। তুই যা চাস আমি তাই দিতেও রাজি। তাও এত দূরে থাকিস কেন তুই আমার? সাজিম রুমানাকে ছাড়াতে চেষ্টা করে। দেখ রোমানা, আমরা বন্ধু, এর বেশি কিছুই নয়। তুই যেটা চাস আমি সেটা তোকে দিতে পারবো না। অত কিছু ভাবিস না, আমরা তো কিছু সুন্দর সময়ও কাটাতে পারি চাইলে। একান্ত আমার, কেউ জানবে না, কথা দিচ্ছি। আমি তোকে খুশি করে দেব। এটা বলে রুমানা এসআইকে চুমু খেতে চায়, কিন্তু এসআই ধাক্কা দিয়ে রুমানাকে সরিয়ে দেয়। রোমানা, তুই শুধুই আমার ভালো বন্ধু, এ বাদে কিছুই না। তুই যা সব করতে বলছিস এগুলো আমার কাছে নোংরা লাগছে। দেখ, তুই সুন্দরী, গুণমতী একটা মেয়ে, ভালো একটা ছেলে পাবি। আমার পিছনে পড়ে থাকিস না, কিছুই হবে না। কিন্তু আমি তো তোকে চাই এসআই। আমি তোকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তোকে না পেলে আমি মরেই যাব। দেখ রোমানা, পাগলামি করিস না। তুই ছোট বাচ্চা না, যা হবে না সেটা নিয়ে শুধু শুধু আশা করিস না। আমি পারবো না। এসআই তখন রুমানাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে চলে যায়। রুমানা নিজে নিজে বলে, কতদিন এভাবে আমাকে ইগনোর করে থাকবি এসআই? আমাকে তোর একসেপ্ট করতেই হবে। এত সহজে তো আমি তোকে ছেড়ে দিব না। তোকে আমি এই মন প্রাণ দিয়েই ভালোবাসি। তুই শুধুই আমার, যেভাবেই হোক তোকে আমি আমার করেই ছাড়বো। এদিকে এসআই রুমানার সামনে থেকে সরে এসে নিজের রুমে চলে আসে। সে জানে রুমানা তাকে পছন্দ করে, ভালোবাসে। সময় সময় মেয়েটা নানাভাবে তাকে তা বলেছে। আজ তো রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু এসআইয়ের মনে তার জন্য তেমন কোনো ফিলিংস নেই। এসআইয়ের জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই। কাউকে সে কখনো ভালোবাসেনি। হাজার হাজার মেয়ে তার জন্য পাগল। কাউকে সে একটু পাত্তা দিলেও মেয়েগুলো খুশিতে পাগল হয়ে যাবে, কিন্তু কখনোই তার কাউকে সেভাবে মনে ধরেনি। কাউকে দেখে তার হুট করে মনে হয়নি এই মেয়েটার জন্য সর্বস্ব দিয়ে দেয়া যায়। এমন ভাবতে ভাবতে হুট করে স্যার সাদিয়ার কথা মাথায় আসে। সাজিম মনে মনে বলে, কি ব্যাপার, আমি এই মেয়েটাকে নিয়ে কেন ভাবছি? মেয়েটা রীতিমতো আমাকে কালকে অপমান করতে চেয়েছে,
কাটা কাটা জবাব দিয়েছে। আমাকে এতটাই তুচ্ছ করতে চেয়েছে যেন আমি কিছুই না। এত বড় সুপারস্টার আমি, তাও মেয়েটার মাঝে কোনো বাড়তি আগ্রহ না। কেমন শক্ত করে তাকিয়ে থাকা, নির্লিপ্ত মুখ। এসআইয়ের এসব ভাবতে ভাবতে তার সাদিয়ার মুখটার কথা মনে পড়ে। শান্ত স্নিগ্ধ একটা মুখ, সামলা তার গায়ের রং, চুলগুলো বেশ লম্বা, হাসিটা কেমন মায়া মায়া ছিল, যদিও খুব একটা হাসিনি সে। চোখগুলো খুব ধারালো, তাকালে মনে হয় বুক ছিঁড়ে বেঁধে যাবে, কিন্তু কোথায় যেন একটা মায়া আছে তার মাঝে। এই মায়া খুব গভীর, এই মায়া যেন খুব আপন। তোর কি ভাবছি আমি? এই মেয়ে আমাকে অপমান করার চেষ্টা করেছে, আমি এদিকে তার প্রতি মায়া দেখাচ্ছি। তাকে আমি শাস্তি দেব, তাকে দেখাবো এসআইকে অবহেলা করা, অপমান করা চেষ্টা করা কতটা ভুল। তাকে মনে করিয়ে দেব আমি এসআই, আমি একজন সুপারস্টার। সাদিয়ার প্রতি প্রতিশোধ নেওয়ার প্ল্যান করতে করতে এসআই নিজের ইন্টারন্যাশনাল ট্রিপের প্রস্তুতি নিতে থাকে। এই ট্রিপটা তার জন্য অনেক বড় কিছু। 3টা দেশ ঘুরে সে কনসার্ট করবে। দেশ ছাড়িয়ে বিদেশে যেতে আর কত সুনাম, এটা সেই দিন দিন ভালোই টের পাচ্ছে। আজ এসআইয়ের ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু। সে 3টা দেশে কনসার্ট করবে। তার সাথে তার বিয়ে রুমানা যাবে, আর এজেন্সির পক্ষ থেকে যাবে সাদিয়া। এসআই বেশ এক্সাইটেড এই কনসার্ট ট্রিপটা নিয়ে। যদিও সে বহুবার এসব ফরেন ট্রিপ দিয়েছে, তাও তার কাছে প্রতিবার যেন নতুন করে ভালো লাগে সব। গানটাকে সে আসলেই প্রচণ্ড ভালোবাসে, আর তার কেন যেন মনে হচ্ছে এই ট্রিপটা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে সাদিয়ার বাসায়। মা মা, আমার পাসপোর্ট কোথায় রাখলে? রাতেই তো আমি গুছিয়ে আমার টেবিলে রাখলাম, এখান থেকে এটা কে সরালো? আমি তো জানি না মা, আমি তো তোর কিচ্ছুতে হাত দেইনি। তাহলে কে নিল মা? আর 4 ঘন্টা পরে আমার ফ্লাইট, এখন পাসপোর্ট না পেলে আমি কিভাবে যাব? আমার মান সম্মান চাকরি সব কিছু চলে যাবে। এত ভয় পাস না মা, নিশ্চয়ই এখানেই আছে কোথাও, ভালো করে খুঁজে দেখ। দোয়া পড়তে পড়তে খুঁজে সাদিয়া আর তার মা মিলে তখন ভালো করে সাদিয়ার পাসপোর্টটা খুঁজতে থাকে। কতক্ষণ পরে সেটা টেবিলের চিপায় পাওয়া যায়। নে মা, তোর পাসপোর্ট আর টিকিট। কখন রওনা দিবি? উফ, যাক পাওয়া গেল, নয়তো আজকে আমি শেষ হয়ে যেতাম। এক্ষুনি রওনা দিব মা। ইমিগ্রেশন, আবার কাজও আছে আমার, তাড়াতাড়ি গিয়ে সব কিছু সেরে নিতে হবে। ঠিক আছে মা, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়, তোর বাবাকেও বলে যাস। আচ্ছা মা, দোয়া করো। সাদিয়া তার বাবার সাথে দেখা করতে চায়। আমি বের হচ্ছি বাবা। আচ্ছা রে মা, তুই কোন কোন দেশে যাবি মা? ইউরোপের 3টি দেশ বাবা, ফ্রান্স, ইতালি অ্যান্ড ইংল্যান্ডে বাবা। খুব ভালো খুব ভালো। সেই সব দেশে তো ভীষণ শীত, তুই ঠিক মতো জামা কাপড় নিয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি সব ঠিক মতো নিয়েছি, তুমি একদম টেনশন করো না। তাও তো হয় রে টেনশন মা। সাবধানে থাকিস আর আমাদেরকে পারলে খবর জানাস। ঠিক আছে বাবা, আমি তোমাকে খবর জানাবো। আমি আসি বাবা। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সাদিয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও এসআই নামের সে অ্যারোগ্যান্ট রকস্টারের সাথে। সাদিয়া ভয়ও পাচ্ছে, আবার অনেক এক্সাইটেডও। কি জানি কি হয় এই ট্রিপে। এসআইয়ের ফ্ল্যাটে এসআই রেডি হয়ে জানলার পাশে দাঁড়িয়েছিল। তার হাতে একটা গ্লাসে করে সে একটু ড্রিঙ্ক করছে, হুইস্কি খাচ্ছে। সে সবসময় ট্রিপের আগে সে নিজের নার্ভাসনেস কাটাতে ড্রিঙ্ক করে, এটা তার বহুদিনের অভ্যাস। রুমানা নিজের এবং এসআইয়ের ট্রলি রেডি করে এনে ড্রয়িং রুমে রাখলো। এসআই চল, সবকিছু রেডি। এই তো বের হচ্ছি রুমানা। বল এসআই। আমার কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এই ট্রিপে কিছু একটা হবে। তা তো হবে, তুই চমৎকার পারফরমেন্স দিবি এবং এরপর ধামাকা হবে। তুই ইন্টারন্যাশনাল রকস্টার হয়ে যাবি, তোর নাম টাকা আরো বাড়বে। না না, আমি সেটা বলিনি, অন্যরকম কিছু, একটু আলাদা, একটু ব্যক্তিগত। ও তাই? এই বলে রুমানা এসআইয়ের দিকে এগিয়ে আসে। তার একদম কাছাকাছি এসে বলে, তুই চাইলে তো আরো কত কিছুই করতে পারি, এখানে কিংবা বিদেশে, শুধু তো চাওয়ার অপেক্ষা ডার্লিং। সাজিম একটু সরে গিয়ে, রোমানা, তোকে আমি আগে বলেছি, এখনো বলছি, এসব কথা আমাকে বলবি না। আমি তোকে সেভাবে দেখি না। চল, আমাদের দেরি হচ্ছে, ইমিগ্রেশনের সময় লাগবে। এই বলে এসআই ঘর থেকে বের হয়েছে। কতদিন পালাবি এসআই? আমার হাতে তোকে ধরা দিতেই হবে। রুমানা আর এসআই গাড়িতে করে এয়ারপোর্ট যাচ্ছে। এসআই আজ যেন একটু বেশি অস্থির। এই অস্থিরতা আসলে কেন, কি হয়েছে তার? 1 ঘন্টা পরে তারা এয়ারপোর্টে এসে পৌঁছায়। তারা এসে দেখে সাদিয়া আগে থেকে এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছে। এসআই আর রুমানা তার দিকে এগিয়ে যায়।
এয়ারপোর্টে ইমিগ্রেশনে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। এসআই, সাদিয়া ও রুমানা একসাথে তাদের ইন্টারন্যাশনাল কনসার্ট ট্রিপে যাচ্ছে। এসআই ঘড়ির দিকে তাকিয়ে রূঢ়ভাবে, আচ্ছা, সবার চেক ইন হয়ে গেছে তো? ইমিগ্রেশনের অল কাজ ডান। আমার সব পেপারস ঠিক আছে তো? এসব তো এজেন্সি দেখার কথা। এসব ঝামেলায় দেরি হলে আমি সহ্য করব না। সাদিয়া স্বাভাবিক গলায়, সব কাজ সময় মতো হয়েছে মিস্টার এসআই। আপনাকে কিছুর জন্য অপেক্ষা করতে হবে না, আপনার সব পেপার ওয়ার্ক ডান। এসআই ঠোঁট বাঁকিয়ে, আহা, তাতেই তো আপনার গলায় তৃপ্তির ছোঁয়া। আপনি কি দায়িত্ব নিয়ে খুশিতে নিজেকে বস মনে করছেন? সাদিয়া হালকা হাসি দিয়ে, আমি শুধু আমার কাজ করছি মিস্টার এসআই, বস হওয়ার কিছু নেই এখানে। নিজের দায়িত্ব পালন করলে কেউ বস হয়ে যায় না। রুমানা নরম গলায়, ইসাই, তোর জন্য একটা কফি আনিয়ে দিই। এসআই রুমানাকে উপেক্ষা করে সাদিয়ার দিকে তাকিয়ে, কিন্তু কিছু মানুষ নিজের গুরুত্ব বাড়িয়ে দেখাতে পছন্দ করে, মনে করে তারা অনেক কিছু। সাদিয়া ঠান্ডা গলায়, আর কিছু মানুষ নিজের কম মূল্যে অন্যকে অপমান করে ঢাকতে চায়, নিজের সম্মানটুকু রাখতে জানে না। এসআই চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও চুপ করে যান। রুমানা সাদিয়াকে বলে, শাট আপ ইউ ইডিয়েট। কাকে কি বলছো জানো? এসআই এদেশের টপ রকস্টার, তার সাথে তুমি এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? তোমার চাকরি এক্ষুনি নট করে দিতে পারি। সাদিয়া তখন কিছু না বলে চুপ করে যায়। চাকরি হারানোর মতো বিলাসিতা সে করতে পারবে না। রুমানা বাঁকা হাসি হেসে, থটসো, এখন থেকে মুখ সামলে কথা বলবে। এরপর তারা তিনজন প্লেনে উঠে পড়ে। কিছুক্ষণ পর প্লেন ছেড়ে দেয়। তাদের প্রথম দেশ ফ্রান্স। ফ্রান্সে গিয়ে দুদিন পরে এসআইয়ের প্রথম কনসার্ট ছিল। কনসার্টটা ছিল বিশাল বড় একটা হলে। হাজার হাজার শ্রোতা এসেছিল তার সে কনসার্টে। একদম হিট ছিল কনসার্ট। এসআই তার গানের বিষয়ে কখনো অবহেলা করে না। সে তার ডেডিকেশন দিয়ে গান গেয়েছে। সাদিয়া তার এই ডেডিকেশন দেখে অবাক হয়। কে বলবে এই লোক পার্সোনাল লাইফে এতটা এরোগেন্ট, এতটা কেয়ারলেস। নিজের ফ্যাশনের প্রতি তার প্রচুর ডেডিকেশন আছে। এর একটুও যদি তার পার্সোনাল লাইফে থাকতো তাহলে চমৎকার একজন মানুষ বলা যেত তাকে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। ফ্রান্সের প্রোগ্রাম শেষ করে এরপর এসআই যায় ইতালিতে। সেখানেও সে 3 দিন 3টা প্রোগ্রাম করে। তার সবচেয়ে শেষ প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে একদিন সাদিয়া হোটেলের লবিতে দাঁড়িয়ে তার বাড়িতে কথা বলছিল। হ্যাঁ মা, বাবা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে প্লিজ তোমরা টেনশন করো না। টেনশন করতে মানা করলে কি আর টেনশন কমে মা? তুই কত দূরের দেশে, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি মা। তুই কিন্তু একদম শীতের কাপড় ছাড়া বের হবি না, ঠান্ডার দেশ। আচ্ছা বাবা, হব না, এখন রাখি তাহলে। সাদিয়া কল কেটে দেয়। পেছনে ঘুরে এসে দেখে এসআই দাঁড়িয়ে আছে। ঠান্ডার দেশে খুব কষ্ট হচ্ছে নাকি ম্যাডামের? আড়ি পেতে মানুষের কথা শুনছেন কেন? কি চান আপনি? হুট করে এসআই সাদিয়া একদম কাছে চলে আসে। সাজিম চোখ টেপে, কি চাই সেটা বলতে হবে। মিস্টার এসআই, আপনি কি মিন করতে চাচ্ছেন? আপনি তো দুধের শিশু নন মিস সাদিয়া। এত সুন্দর রাত, বাহিরে বেশ ঠান্ডা, আমরা একান্তে একটু পার্সোনাল সময় কাটাতে পারি। শাট আপ ইউ রাস্কেল। আপনি কি মনে করেছেন আমাকে? আমি তেমন ধরনের মেয়ে? আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা অ্যাডাল্ট। আপনার এসব নষ্টামিতে হয়তো অন্য মেয়েরা গলে যাবে, আমি না। আমি অমন মেয়ে নই। আর কখনো এসব বলতে আসলে আমার হাতে আপনার গাল লাল হবে, মনে রাখবেন। সাদিয়া রেগে সেখান থেকে চলে যায়। এসআই অবাক হয়ে ভাবে, তার এমন প্রস্তাবে যে কোনো মেয়ে পাগল হয়ে যাওয়ার কথা, আর এই মেয়ে কিনা তাকে রিজেক্ট করছে। আসলে এই মেয়েটার মাঝে কিছু আছে। কনসার্ট শেষে, ইংল্যান্ডের কনসার্টও শেষ। সফলভাবে সবগুলো কনসার্ট শেষ হয়েছে। 2 দিন পরে এসআই, সাদিয়া আর রুমানা সবাই দেশে ফিরে যাবে। সেদিন রাতের ওই ঘটনার পরে এসআই সাদিয়ার সাথে আর কোনো উল্টাপাল্টা কাজ করেনি। 2 দিন পর তারা সবাই দেশে ফিরে আসে। পুরোটা সময় সাদিয়া তার নিজের মতো কাটিয়েছে। এসআই তার সাথে 1-2 বার কথা বলতে চাইলেও সে তেমন কোনো কথাই বলেনি। সাদিয়া এখনো বেশ রেগে আছে। আজকে এসআইয়ের সাকসেসফুল কনসার্টের জন্য জমকালো পার্টি দেওয়া হয়েছে। এই কনসার্ট এজেন্সির জন্য প্রথম ফরেন অ্যারেঞ্জমেন্ট। সবকিছু ঠিকমতো হওয়াতে সাদিয়ার বস গ্র্যান্ড পার্টি দিয়েছে। রাতের পার্টিতে সবাই উপস্থিত। এসআইও এসেছে। সাদিয়া না চাইলেও তাকে আসতে হয়েছে। এদিকে এসআই কয়েক গ্লাস উইস্কি খেয়েছে। একটু বেশি হয়ে যাওয়াতে নেশাগ্রস্ত হয়ে পড়েছে সে। সাদিয়া একটা কোনায় দাঁড়িয়ে জুস খাচ্ছিল। তাকে দেখে এসআই এগিয়ে আসে।
এসআই হাতের গ্লাস নিয়ে ধীরে ধীরে সাদিয়ার কাছে আসে। আপনার সাথে কথা আছে আমার মিস সাদিয়া। আপনি আমাকে সহ্য করেন কিভাবে? সাদিয়া হালকা অবাক হয়ে, মানে কি বলতে চান? আমি আপনাকে অপমান করছি, খুদ ধরেছি, আবার অবহেলা করছি, এমনকি আপনাকে খারাপ প্রস্তাবও দিয়েছি। আপনি তাও চুপ করে কাজ করে গিয়েছেন। আমাকে চাইলে আপনি চর মেরে সব ছেড়ে চলে আসতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। কিন্তু কেন? সাদিয়া হালকা গলায়, কারণ আমার সেটা করার কোনো ওয়ে ছিল না। আমার চাকরি চলে যেত, চাকরি চলে গেলে পরিবার নিয়ে আমাকে পথে বসতে হতো। আপনার মতো অঢেল টাকা নেই আমার। এসআই হঠাৎ চুপ করে যায় এটা শুনে। সে বুঝতে পারে সাদিয়া ঠিক কোথায় আটকে গিয়েছে। একটু সাইডে আসবেন মিস সাদিয়া, আপনার সাথে কিছু কথা বলবো। বিশ্বাস করুন, আপনাকে আর উল্টাপাল্টা কথা বলবো না। সাদিয়া আর এসআই সাইডে যায় কথা বলতে। কি বলবেন বলুন। আমি খুব একা সাদিয়া। আমার আশেপাশে সবাই আছে, কিন্তু কেউই আমার নয়। সবই খুলস, কেউ আমার ভিতরটা দেখে না। এই যন্ত্রণা বুঝেন? সাদিয়া অবাক করা স্বরে, আপনি একা? ভীষণ একা। বিশ্বাস করুন, নিজের একটা মানুষের হাহাকার আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। হয়তো তাই বলে আমি এত অ্যারোগেন্ট, এই একাকিত্ব সহ্য করতে না পেরে। কখনো কখনো ভিতরের যন্ত্রণা শান্ত হয়ে বের হয়ে দিতে হয় মিস্টার এসআই। অ্যারোগেন্ট হয়ে নয়, কিন্তু কাউকে পাশে চাইলে তাকে আঘাত নয়, আশ্রয় দিতে হয়। এসআই চোখে জল নিয়ে, আপনি আপনি অন্যরকম। আপনি আর সবার মতো না। সাদিয়ার মুখে হালকা হাসি। সবাই আলাদা মিস্টার এসআই, আর এটাই তো ভালো। পৃথিবীতে সবাই যদি একরকম হতো তাহলে বিষয়টা পাঁচে হয়ে যেত না। আমি আপনার হাতটা ধরতে পারি মিস সাদিয়া? না মিস্টার এসআই, আপনার সে অধিকার নেই। আপনি আমাকে পছন্দ করেন না কেন? আপনার মাঝে পছন্দ করার মতো কিছু খুঁজে পাইনি তাই। আমার সাথে সময় কাটাতে পারলে যে কোনো মেয়ে খুশিতে রাজি হয়ে যেত। আমি তেমন মেয়ে নই। তুমি এই ফেম, টাকা পয়সা, গ্ল্যামারাস জীবন পছন্দ করো না? আমি তোমাকে সব দিতে পারি। মিস্টার এসআই, জীবনটা শুধু টাকার উপরে চলে না। জীবনে আরও অনেক কিছু প্রয়োজন হয়, আর সবচেয়ে বেশি প্রয়োজন হয় একজন ভালো মানুষের। আমি টাকার জন্য লোভী না। আমি এমন একটা মানুষকে আমার সাথে চাই যার জীবনে টাকাটাই সব নয়, যে মানুষকে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে, যার কাছে জীবনের সুন্দর মুহূর্ত বেশি গুরুত্বপূর্ণ। সাদিয়া এই কথা বলে চলে যায়। এই মেয়েটার মাঝে কি আছে? বারবার সে আমাকে রিজেক্ট করছে, তাও বারবার তার প্রতি আমার এত টান কাজ করছে কেন? রুমের এক সাইড থেকে সব কিছু দেখছিল রুমানা। সে এসআইকে এভাবে সাদিয়ার সাথে কথা বলতে দেখে প্রচন্ড হিংসা করতে থাকে সাদিয়াকে। এসআই সাদিয়াকে এত গুরুত্ব দিচ্ছে কেন? ও তো শুধু একজন এজেন্সির চাকর মাত্র। কি আছে ওই মেয়ের মাঝে? আমার দিকে সে ফিরেই তাকায় না, আর এই মেয়ের প্রতি তার এত টান। পরদিন এসআইয়ের বাসায় আসে। গুড মর্নিং ডার্লিং, ঘুম ভাঙলো? ও রুমানা, তুই? গুড মর্নিং। কাল খুব ড্রিঙ্কস করলি দেখলাম। হ্যাঁ, একটু বেশি হয়ে গেল। ওই সাদিয়ার সাথেই কথা বলছিলি দেখলাম। চোখ টিপে, কিছু করলি নাকি? রোমানা, সাদিয়া এমন মেয়ে নয়, তাকে নিয়ে এমন কথা বলবি না আর। ও বাবা, কি বললাম? সাদিয়া ভদ্র একটা মেয়ে, তাকে নিয়ে এসব নোংরা কথা বলবি না, আমি মানা করে দিলাম। এসআই উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। এদিকে রুমানা রাগে কাঁপতে থাকে। খুব দরদ তোর এই মেয়ের প্রতি। আমাকে তোর চোখে লাগে না? এই মেয়ের জন্য আমাকে অপমান করলি। আমি এই মেয়েকে দেখে নিব। এসআই বুঝতে পারছে সে সাদিয়ার প্রতি দুর্বল হয়ে গিয়েছে, তবে সে এটাও জানে সাদিয়া তাকে পাত্তা দেবে না। সাদিয়া তাকে পছন্দ করে না। তার কাছে এসআই একটা বকে যাওয়া লম্পট টাকার পাগল রকস্টার। এর বেশি সে তাকে কিছুই মনে করে না। এসআই বুঝতে পারে সাদিয়ার কাছাকাছি যেতে হলে তাকে তার পরিচয় বদলাতে হবে, কিন্তু সেটা কিভাবে? এসআই কল দেয় তার এক মেকআপ আর্টিস্ট বন্ধুকে। মামা, কি অবস্থা? কিরে মামা, তুই কল দিলি? রকস্টার এসআই আমাকে মনে পড়লো কেমনে? সূর্য আজ কোন আকাশে? আরে মামা রাখ, মজা নিস না, কাজ আছে। সেটা তো বুঝছি, আয় স্টুডিওতে চলে আয়। এসআই তার বন্ধু রাফির স্টুডিওতেও যায়। এরপর সে সবটা তাকে খুলে বলে, সাথে তার প্ল্যানটাও বলে। বুঝেছি মামা। আরে এমন মেকআপ দেবো আমি, তুই নিজে নিজেকে চিনতে পারবি না। পুরাই রাবনে বানা দিয়া জরির মতন হবে ব্যাপারটা। অনুষ্কা শর্মা যেমন শাহরুখকে চিনি নাই, তোর সাদিয়াও তোরে চিনবো না। এই জন্যই তো তোর কাছে আসা বন্ধু, তুই আমার ভরসা। পরদিন সকালবেলা
লোকাল বাস চলছে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায়। পুরো বাসে মানুষ ভর্তি। নির্দিষ্ট জায়গা থেকে সাদিয়াও বাসে ওঠে। রকস্টার এসআই, যে এখন নাদিম নাম নিয়ে গরিব টোকায় সেজেছে, বাসের এক কোনায় দাঁড়িয়ে থাকে। তার চেহারা একদম পরিবর্তিত, কালি ঝুলি মাখানো, চোখে মুখে চিন্তা, যেন সে নিজের অবস্থান ভুলে গেছে। সে আগে থেকে লোক লাগিয়ে সাদিয়ার বাসের রুট জেনে নিয়েছে। সকাল থেকে সাদিয়াকে ফলো করে তাই সে এই বাসে উঠেছে। নাদিম সেজে রকস্টার এসআই নিজে থেকে ভাবছে, এটা ঠিক, সাদিয়া যদি আমাকে শুধু আমার আসল পরিচয় দেখে সে কখনো আমাকে পছন্দ করবে না, এমনকি আমাকে বন্ধু হিসেবেও দেখবে না। তবে আজ আমি অন্যভাবে চেষ্টা করব। এদিকে সাদিয়া বসে তার পার্স খুঁজতে থাকে। পার্সটা খুঁজে না পেয়ে সে কিছুটা অস্থির হয়ে পড়ে। কোথায় গেল? আমি তো নিশ্চিত ছিলাম পার্সটা আমি ব্যাগে নিয়েছি। এখন আমি কি করব? ভাড়া কিভাবে দিব? বারবার সাদিয়া ব্যাগ দেখে, পকেটে হাত দেয়, কিন্তু পার্সটা কোথাও নেই। এই আফা, ভাড়া দেন। ভাই, আমি পার্স ভুলে বাসায় রেখে এসেছি, আমার কাছে তো ভাড়া হবে না। মস্কারা করেন আমার লগে? ভাড়া না নিয়ে বাসে ওড়েন কেন? এই আফা, নামেন, এখনই নামেন। ভাই, আমি প্রতিদিন এই বাসে করে যাই, আমি কখনো বিনা ভাড়ায় যাতায়াত করি না। আপনি প্রতিদিন উড়েন নাকি বছরে একবার উড়েন সেটা আমার দেখার বিষয় না। আপনার কাছে ভাড়া নাই, আপনি নামেন। সাদিয়া অসহায় হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। সে কি করবে বুঝতে পারছিল না। নাদিম রকস্টার এসআই পেছন থেকে সবটা দেখতে পায়। সে বুঝতে পারে এটাই তার সুযোগ। তাকে এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে, তাহলে সে সাদিয়ার সাথে কথা বলার সুযোগ পাবে। সে তাড়াতাড়ি এদিকে আসে। নাদিম একটু এগিয়ে গিয়ে, আপনার পার্স কি হারিয়ে গেছে ম্যাডাম? সাদিয়া একটু অবাক হয়ে তাকিয়ে, কি জানি, বুঝতে পারছি না, হারিয়ে ফেললাম নাকি কোথাও পড়ে গেল। আপনি চিন্তা করবেন না, আপনার ভাড়াটা আমি দিয়ে দিই। আপনি কোথায় যাবেন? না না, আপনি কেন আমার ভাড়া দিবেন? আপনাকে তো আমি চিনি না। চিনেন না? পরিচয় না হয়ে যাবে। এখন আগে আপনার ভাড়াটা দেওয়াটা জরুরি, পরে না হয় আমাকে আপনি ফেরত দিয়ে দিলেন। সাদিয়া চিন্তা করতে থাকে। এদিকে হেল্পার বারবার তাড়া দিতে থাকে। শেষ পর্যন্ত নিরাশ হয়ে সাদিয়া নাদিমকে বলে, আচ্ছা, আপনি যদি এখন টাকাটা দিতে পারেন তাহলে আমার অনেক উপকার হয়, আমি আপনাকে পরে টাকাটা ফিরিয়ে দিব। নাদিম অবিলম্বে টাকা বের করে সাদিয়ার দিকে এগিয়ে দেয়। এই নেবেন? আমি যদি একটা মানুষকে সাহায্য করতে পারি তাতে কিছু তো ক্ষতি নেই। অনেক ধন্যবাদ, আপনি খুবই সাহায্য করেছেন। আপনি না থাকলে আমাকে এখন বাস থেকে নেমে যেতে হতো। নাদিম হালকা হাসে, সাদিয়ার দিকে মৃদু চোখে তাকিয়ে। সাদিয়া হেল্পারকে ভাড়া দিয়ে দেয়। কতক্ষণ পরে সাদিয়ার পাশে সিট খালি হলে সে নাদিমকে তার পাশে বসতে বলে। তাদের মধ্যে হালকা কথাবার্তা হয়। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম সাদিয়া। আমার নাম নাদিম। ঢাকাতেই থাকেন? ও না, আমি ঢাকাতে নতুন এসেছি, এখানে কাউকে চিনি না, একেবারে একা। চাকরি করতে এসেছি গ্রাম থেকে। সাদিয়া অবাক হয়ে তাকায়। ও, তাহলে আপনি এখানে নতুন? কোথায় থাকেন? এখনো কোনো স্থায়ী জায়গা পেলাম না, তবে কোথাও না কোথাও একটা থাকার জায়গা নিশ্চয়ই পেয়ে যাবো আশা করছি। আপনি একদম একা এসেছেন, তাহলে এই বিশাল শহরে কিভাবে আছেন? অনেক সময় খুব একা লাগে, তবে আশেপাশে কিছু ভালো মানুষও পেয়েছি, আজ যেমন আপনি। কি যে বলেন না, কতটুকুই না চিনলেন আমাকে। যতটা দেখলাম ততটা অন্তত বলতে পারি আপনি চমৎকার মানুষ। সাদিয়া কথা ঘুরিয়ে, হ্যাঁ, কিছু ভালো মানুষ অবশ্যই পাওয়া যায়, সব জায়গাতেই ভালো খারাপ মিলিয়ে থাকে মানুষ। দুজনের মধ্যে আলাপ চলতে থাকে। সাদিয়া ও নাদিম একে অপরকে নিজের কথা বলতে থাকে। সাদিয়া অনুভব করে নাদিম তার মতো একজন সাধারণ মানুষ, যার কোনো বড় পরিচয় নেই, তবে সত্যিই ভালো একজন মানুষ মনে হয়। তাহলে আপনি কি কাজ খুঁজছেন? সাধারণ যে কোনো কাজ হলেই হবে, হয়তো ছোটখাটো কোনো চাকরি কিংবা যে কোনো কাজ হলেই চলে যেত। দিন শেষে নিজের চলার টাকাটা হলেই আমার হবে। আচ্ছা, আপনি চেষ্টা করতে থাকুন, কেউ না কেউ আপনাকে একটা সুযোগ দেবে, আপনি চেষ্টা ছাড়বেন না। নাদিম মনে মনে ভাবছে, এখনো কিছুটা দূরত্ব আছে, কিন্তু আজকের আলাপ আমাদের পরিচয়টা বন্ধুত্বের দিকে নিয়ে যাবে আশা করি। ধন্যবাদ। আপনি যদি কোথাও আমাকে একটু সাহায্য করতে পারেন তবে খুব উপকার হবে আমার। এটা কোনো ব্যাপারই না, আপনি যদি সত্যি সাহায্য চান তাহলে আমি নিশ্চয়ই করব। আপনি আজকে আমাকে সাহায্য করলেন, আপনার জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এভাবে সাদিয়া আর নাদিম একে অপরের সাথে গল্প করতে থাকে।
সাদিয়ার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তারা একে অপরের গল্প শুনে হাসে এবং মনে মনে একটু একটু করে বন্ধু হতে থাকে। বাস সাদিয়ার অফিসের কাছে পৌঁছে যায়। সাদিয়া তার নাম্বার দেয় নাদিমকে এবং তাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে পড়ে। আজকে তাহলে আসি নাদিম, আপনাকে আবারও ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, যোগাযোগ করবেন, আবার কথা হবে। আপনিও ভালো থাকবেন সাদিয়া, দেখা হবে আবার। সাদিয়া নেমে গেলে একটু পরে নাদিমও একটু পরে বাস থেকে নেমে পড়ে। এরপর সে সোজা চলে আসে রাফির স্টুডিওতে। মেকআপ উঠিয়ে এসে সোফায় বসে মনে মনে ভাবতে থাকে, আমার পরিচয় বদলে আমি সত্যি তাকে একটু হলেও নিজের দিকে টেনে এনেছি। তবে এখন শুরু হবে আসল চ্যালেঞ্জ। কি মামা, কেমন দিলা? থ্যাঙ্কস মামা, নাদিম হিসেবে তো আমি সাদিয়ার কাছে একদম হিট। বলেছিলাম মামা, কেউ তোরে চিনবো না। কি চাস তুই বল? আরে বেটা, তুই আমার বন্ধু, বন্ধুর কাছে বন্ধুই আসি। একদিন ভাবির সাথে পরিচয় করিয়ে দিস। ভাবি? অবশ্যই দিব বন্ধু, আগে তোর ভাবি আমাকে মেনে নি। রাফি আর এসআই গল্প করতে থাকে। এসআই স্টুডিওর জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ভাবে, তোমার প্রতি মুগ্ধতা শুধু বাড়ছে সাদিয়া। তুমি এত চমৎকার মানুষ কিভাবে হলে? আমি নিজেকে তোমার যোগ্য করেই তুলবো, মনে মনে কথাটা বললাম। নাদিম রকস্টার এসআই 2 দিন পরে সাদিয়াকে কল দেন। কেমন আছেন সাদিয়া? কে বলছেন? এর মাঝে ভুলে গেলেন? হেয়ালি করবেন না, কে বলছেন বলুন। আমি নাদিম বলছি। ও হ্যাঁ নাদিম, আপনি? সরি সরি সরি, নাম্বারটা সেভ করা হয়নি। কেমন আছেন বলুন। সত্যি বলতে বেশ জামালে আছি, চাকরি নিয়ে টেনশন আছি, কিছুই পাচ্ছি না। বুঝতেই তো পারছেন এই শহরে চাকরি ছাড়া টিকে থাকা বড় কঠিন। জি আমার মনে আছে। আচ্ছা, আপনি কি কখনো ট্যালেন্ট এজেন্সিতে কাজ করেছেন? না, আমার আসলে কখনো সেখানে কাজ করা হয়নি। আমার পরিচিত একটা ট্যালেন্ট এজেন্সি আছে, আপনি চাইলে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। এই কাজটা করলে আমার অনেক হেল্প হয়, প্লিজ সাদিয়া আমাকে সাহায্য করুন। ওকে ওকে, আমি দেখছি। কয়েকদিন পর সাদিয়া এভারগ্রিন ট্যালেন্ট এজেন্সিতে কথা বলে। সেখানে ইন্টার্ন হিসেবে কয়েকজন লোক নিচ্ছিল। সাদিয়ার রেফারেন্সে নাদিমের সেখানে চাকরি হয়েছে। নাদিম প্রচন্ড খুশি হয় এবং বারবার সাদিয়াকে থ্যাংক ইউ বলতে থাকে। কি বলে আপনাকে যে ধন্যবাদ দিব? মুখে বলতে না পারলেও সমস্যা নেই, আমি আবার কফি বেশ পছন্দ করি। ওকে ওকে, আমি প্রথম স্যালারি পেলে আপনাকে আমি একটা কফি শপে ট্রিট দেব। ডিল। কিছুদিন পরে সাদিয়া একটা কফি শপে আসে। বসে মোবাইল ফোনে কল করছে নাদিমকে। হ্যালো নাদিম, কেমন আছো? নাদিম অন্যদিকে কাজের মাঝে ফোন নিয়ে উত্তর দেয়, হ্যাঁ সাদিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া মুচকে হাসি দিয়ে, ভালো আছি। তোমার কাজ কেমন চলছে? দারুণ দারুণ সাদিয়া, যেটা তোমার কারণে সম্ভব হয়েছে। তোমার কাছে আমি গ্রেটফুল। আজকেও আমি আমার বসের কাছে ভালো রেটিং পেয়েছি, সবকিছু চমৎকারভাবে চলছে। আমি জানতাম তুমি পারবে, তুমি যে কতটা যোগ্য সেটা তো আমি প্রথম দিনই বুঝেছিলাম। নাদিম হেসে দেয়, ধন্যবাদ সাদিয়া, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে এটা কখনোই সম্ভব হতো না। তুমি জানো আমি কতটা অসহায় হয়েছিলাম, এখন মনে হয় যেন একটা নতুন জীবন শুরু করছি। তুমি চমৎকার একজন মানুষ নাদিম, আমার গর্ব হয় যে তোমার মতো একজন মানুষকে আমি চিনি। গর্ব হয় তুমি আমার বন্ধু। নাদিম কিছু সময় চুপ থাকে, এরপর বলে, তুমি কি মনে করো সাদিয়া, আমি ঠিকভাবে চলতে পারছি? সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি? অবশ্যই করছো নাদিম, আর তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে তোমার সামনে আর কোনো সমস্যা থাকবে না। তোমার মতো ট্যালেন্টেড আর সুন্দর মনের মানুষ সবকিছু সুন্দর করেই সাজিয়ে নেবে। থ্যাংক ইউ সাদিয়া। ইউ আর ওয়েলকাম মাই ফ্রেন্ড। আজ দেখা হবে অফিস শেষে তাহলে চলে এসো আমার অফিসে, আজকে একটু বের হতে যাবো আমরা। ওকে, রাখলাম। তারা ফোনে একে অপরকে হাসি দিয়ে কথা শেষ করে। পরের দিন সাদিয়া অফিস থেকে বের হয়ে রিকশায় ওঠে। নাদিম তখন অফিসে থাকলেও তাদের আবারও কথা হয় মোবাইলে। আজকের দিনটা কেমন ছিল? নাদিম চুপচাপ কিছুক্ষণ ভাবতে থাকে। আজকের দিনটা অদ্ভুত রকম ভালো ছিল সাদিয়া, বস খুবই খুশি আমার কাছে, জিনিসটা এত ভালো লাগছে। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে অনুভূতিতে কিছুটা পরিবর্তন আসে। তুমি জানো নাদিম, যখন প্রথম তোমাকে দেখেছিলাম আমি ভাবতাম তোমার মধ্যে অনেক কিছু লুকানো আছে, আজকে তা সত্যি প্রমাণিত হলো। নাদিম একটু অস্থির হয়। আমার প্রতি তোমার এই বিশ্বাস আমাকে সত্যি শক্তি দেয়। আমি তো এক সময় একেবারে ভেঙেই পড়েছিলাম। আজকে নাদিমের গল্পটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে সাদিয়া। আমি আসলে
ব্লেসড তোমার মতো বন্ধু পেয়ে, নয়তো এতটুকু আমার আশা হতো না। সাদিয়া রিকশায় বসে হালকা হাসি দেয়। আমি জানতাম তুমি পারবে। আমি কিচ্ছু করিনি, তুমি তোমার যোগ্যতায় এতটা পথ এসেছো। আমাকে এত ক্রেডিট দিও না তো নাদিম। যত যাই বলো, তোমাকে ক্রেডিট দিতেই হবে সাদিয়া। তুমি আমার জীবনটা একদম বদলে দিয়েছো। সাদিয়া আর নাদিমের সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হতে থাকে। সাদিয়া ধীরে ধীরে নাদিমের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। সে নাদিমকে ভালোবেসে ফেলছিল। কিছুদিন পরে সাদিয়া ও নাদিম পার্কে হাঁটছে। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর নাদিম কথা শুরু করে। নাদিম সাদিয়ার দিকে তাকিয়ে, তুমি জানো সাদিয়া, তোমার সাথে সময় কাটাতে আমি যেন এক অন্যরকম আরাম পাই। সবকিছু যেন খুবই সহজ মনে হয় তোমার পাশে থাকলে। জীবনটা সুন্দর মনে হয়। তুমি জানো নাদিম, তোমার মতো করে কেউ আমাকে এভাবে বুঝতে পারেনি। এত মানুষের ভিড়ে আমি ছিলাম ভীষণ একা। তুমি এসে যেন আমাকে এক অন্যরকম পূর্ণতা দিলে। নাদিম একটু কিছুক্ষণ চুপ থাকে, সাদিয়ার দিকে তাকিয়ে থাকে এবং সে বুঝতে পারে যে সাদিয়ার অনুভূতি আসলেই বদলে গেছে। সাদিয়া হুট করে তার দিকে ফিরে তাকালো। তার চোখে এক অন্যরকম মিষ্টি অনুভূতি খেলা করছিল। তুমি জানো নাদিম, কখনো কখনো আমি ভাবি তুমি আমার জীবনটাকে দেখার দৃষ্টিটাও বেশ বদলে দিয়েছ। তুমি এত সহজ আর নির্ভীক, আর আমি যেন তোমার সাথে থাকলে ভয় পাই না। তোমাকে দেখলে আমার সাহস হয়। সত্যি বলছো সাদিয়া? আসলে আমারও মনে হয় আমরা দুজনই একে অন্যকে ঠিক সময় জীবনে পেয়েছি। তুমি আসার পরে জীবনটা আমার অন্যরকম সুন্দর হয়ে গিয়েছে। নাদিম ও সাদিয়া আজ রিকশায় করে ঘুরে বেড়াচ্ছে। শহরের রাস্তায় আজ চলছে তাদের গল্পের আসর। আজকে সাদিয়া সাদা কালো একটা শাড়ি পরেছে আর নাদিম পরেছে একটা কালো পাঞ্জাবি। দুজন গল্প করতে করতে আজ হারিয়ে গিয়েছে এই ইট পাথরের শহরে। আজকে রিকশা চড়া তো একদম নতুন অভিজ্ঞতা। তুমি জানো, আমি জানতাম না যে রিকশায় ঘুরতে এত মজা হতে পারে। কি বলছো নতুন অভিজ্ঞতা? মানে তুমি তো অনেকবার রিক্সায় চড়েছো, নতুন হয় কিভাবে? তুমি একটা বোকা নাদিম, কিছুই বোঝো না। নাদিম তাও বুঝতে পারছিল না। সাদিয়া মুখ চেপে চেপে হাসছিল। এটাই আমার প্রথম প্রিয় মানুষের সাথে শাড়ি পরে রিকশায় ঘুরতে বের হওয়া। এবার বুঝতে পেরেছেন মশাই, নাকি আরো বুঝিয়ে বলতে হবে? নাদিম এবার বুঝতে পারে। সে তখন লজ্জা পেয়ে যায়। আমি কি গাদা? এখন বুঝতে পেরেছি, তুমিও পারো পরে। এতক্ষণে বুঝেছে বুদ্ধ মশাই। নাদিম আর সাদিয়া হাহা করে হেসে ওঠে। সাদিয়া শোনো। নাদিম বলো। তোমার হাঁটা ধরতে পারি? সাদিয়া নাদিমের চোখের দিকে তাকায়। কি যেন পড়ার চেষ্টা করছিল সে। এখনো জিজ্ঞাসা করতে হয় বুঝি? নাদিম শক্ত করে সাদিয়ার হাতটা ধরে ফেলে। এই হাত সে আর ছাড়বে না, কিছুতেই না। কি ব্যাপার, পালিয়ে যাচ্ছ না তো কোথাও? তাও ছাড়বো না, এমন করে ধরেই রাখবো। তোমাকে আমি সারা জীবন ভাবে ধরে রাখতে চাই সাদিয়া। আমি আমি তোমাকে ভালোবাসি সাদিয়া, ভীষণ ভালোবাসি। সাদিয়া লজ্জা পেয়েছে। সে পাশ থেকে নাদিমকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমার এই বিশ্বাস কখনো ভেঙো না। কখনোই না সাদিয়া, আমি আমার সবটুকু দিয়ে তোমার এই বিশ্বাস রাখবো। তোমাকে আমি আমার জীবনের রাজরানী করে রাখবো। তুমি দেখো, আমাদের ছোট্ট একটা সংসার হবে। তোমার হাত ধরে আমি এই স্বপ্নগুলো পূরণ করতে চাই। তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই। আমাদের একটা ছোট্ট সংসার চাই। তোমার জন্য পুরো দুনিয়া হাজির করবো ম্যাডাম। হয়েছে হয়েছে, একদম দুনিয়া হাজির করবে, দেখবো নিকু। কথা দিলাম সাদিয়া। সাদিয়া মিষ্টি করে হেসে নাদিমকে জড়িয়ে ধরে বসে থাকে। চমৎকার এক বিকেল ছিল সেটা। পৃথিবীর সব সৌন্দর্য যেন আর সাদিয়া নাদিমের জন্য ডানা মেলে দিয়েছে। সন্ধ্যার সময় এসআই রুমানার অফিসে বসে আছে। রুমানা তার ডেস্কে বসেছিল। তার মেজাজ প্রচণ্ড খারাপ। গত কিছুদিন টানা এসআই একদম গায়েব ছিল। বহু কষ্টে সে আজকে এসআইকে খুঁজে পেয়েছে। অনেকগুলো কল দেওয়ার পরে এসআই আজকে রুমানার অফিসে এসেছে। রুমানার রাগে গজগজ করতে করতে বলল, কি হচ্ছে এসব এসআই? আমি কি ভুল শুনছি নাকি সত্য? তুমি এসব কি করছো? তখন রুমানার চোখের সামনে বসা এসআইয়ের মধ্যে এক ধরনের অস্বস্তি আর অস্থিরতা ফুটে ওঠে। রুমানার মনে হয় কিছুদিন আগেও তো সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু আজকাল এসআই আগের মতো নেই। তার সব কিছু কেমন বদলে গিয়েছে। আগে যে এসআইকে আমি চিনতাম, সে কোথায় হারিয়ে গিয়েছে? তোমার কনসার্টগুলো কেমন করে একে একে কমে যাচ্ছে।
তুমি কোথায় থাকো, কি করো, আমি কিছুই জানার সুযোগই পাচ্ছি না। এভাবে করে তুমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে কিভাবে? ওসব নিয়ে আমি আর মাথা ঘামাই না রোমানা, যা হবার হোক। কিন্তু আমি তো মাথা ঘামাই এসআই, আমাকে মাথা ঘামাতে হয়। তুমি নিজের সব কিছু ছেড়ে কোথায় হারিয়ে যাচ্ছ? দিনকে দিন তুমি ঘরে ফিরে আসোই না, তোমাকে কলে পাওয়াই যায় না, তোমার ফোন বন্ধ থাকে, কারোর কাছে তোমার কোনো ইনফরমেশনই নেই। তুমি আমার বিয়ে রোমানা, ওয়াইফ নো। তোমার এত খবরের কি দরকার? নিজের টেবিল থেকে রুমানা উঠে এসে এসআইয়ের কাছে বসে বলে, তোমার ওয়াইফই তো হতে চাই জান, তুমি তো রাজি হচ্ছ না। তুমি চাইলে আমি যে কোনো সময় তোমাকে কবুল বলে ফেলবো। তুমি কি আমাকে কাছে চাও না? রুমানা এসআইয়ের কাছে আসার চেষ্টা করে। পাগলামি করো না তো রোমানা, তোমার এসব এখন মাত্রা ছাড়াচ্ছে, লিমিটে দেখো। কি করবো বলো এসআই? তোমাকে দেখলে যে আমার লিমিট থাকেই না, আমি সব হুঁশ জ্ঞান হারিয়ে ফেলি। হুশ জ্ঞান হারালে আবার খুঁজে নেবে। আমার সাথে এসব নোংরামি করবে না, আমি এসব সহ্য করবে না, শেষবারের মতো বলছি তোমাকে। এই কথা বলে এসআই রুমানার অফিস থেকে উঠে চলে যায়। রুমানা তার ডেস্কের উপর চাপ দিয়ে মাথাটা নিচু করে রাখে। হঠাৎ মনে আসে সে একবার বের করার চেষ্টা করে দেখতে পারে যে আসলে এসআই কোথায় যায়, কার সাথে মিশে, এত কোন কাজে সে ব্যস্ত। রুমানা তখন ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নেয় কিছু একটা করা দরকার তার। সে বের করবে এসআই কি করে। আজই আমি বের করবই এসআই কি করে, কোথায় যায়, এত কেন পরিবর্তন তার। এখন বেশ রাত। রুমানা একজন স্পাইকে কাজ দেয় যাতে সে এসআইকে সারাক্ষণ অনুসরণ করে। এসআই কোথায় যায়, কোথায় থাকে, কার সাথে মিশে, সব খুঁজে বের করতে বলে। স্পাই এগিয়ে আসে গম্ভীর মুখে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি কাজ শুরু করে দেব এক্ষুনি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তার পিছু নেব এবং সব ইনফরমেশন বের করে আনবো। স্পাই তার কাজ শুরু করে এবং রুমানা তাকে নির্দেশ দেয়। রুমানা উত্তেজিত ভাবে, ঠিক আছে, যত খুশি অনুসরণ করো। আমি জানতে চাই এসআই কোথায় যায়, কি করে, আর কার সাথে সে মিশে, এত লুকিয়ে সে আসলে কি করছে। স্পাই ওকে ম্যাডাম, আমি দ্রুতই আপনাকে সব জানাবো, আমাকে একটু সময় দিন। এই বলে স্পাই চলে যায়। এদিকে স্পাই রাতের অন্ধকারে গাড়ি চালাতে থাকে। ধীরে ধীরে সে এসআইয়ের পিছু নেয়। কিছুক্ষণ পর এসআইকে দেখতে পায়। সাদা পোশাক পরা নাদিম সেজে মেকআপ করে বের হয় এবং কিছুক্ষণ পরে সাদিয়ার সঙ্গে ঘোরাফেরা করতে থাকে। স্পাই হালকা বিস্মিত হয়ে, এটা কি হচ্ছে? এসআই এটা কি সেজেছে? অন্য লোকের মতো সেজে তিনি এই মেয়ের সাথে কি করছে? স্পাই কাছ থেকে সবকিছু দেখছিল। স্পাই ফোন করে তখন রুমানাকে সব জানিয়ে দেয়। স্পাই ফোনে, রুমানা ম্যাডাম, আমি যা বলেছি সেটা সত্যি। এসআই অন্য একটা লোক সেজে সাদিয়ার সঙ্গে সময় কাটাচ্ছে। তারা একটা কফি শপে বসে আছে। রুমানা চিৎকার করে ওঠে। তার চোখে অসীম রাগের ঝলক। সে যেন এটা মানতেই পারছিল না। রুমানা বিরক্তি ও ক্ষোভে, কি? আমি জানতাম না সে যে এতটা নিচে নেমে গেছে। কিভাবে আমার সাথে এমন করতে পারে? আমি তাকে ভালোবাসি, আর সে সাদিয়াকে নিয়ে কি করছে? রুমানা অস্থির হয়ে ওঠে এবং ঘরের এই মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে। সে তখন ঠিক করে ফেলে সে সাদিয়াকে সব সত্য বলে দেবে। এসআই শুধু তার, সাদিয়াকে সে তার আর এসআইয়ের মাঝে আসতে দেবে না। রুমানা নিজের সঙ্গে কথা বলে, এখন নিজ সাদিয়াকে জানাবো আমি সব, তার সামনে সব সত্য তুলে ধরবো। এসআইকে এখন আমি আর কিছুতেই ছাড়বো না, এসআই শুধু আমার। রুমানা তখন নিজেকে প্রস্তুত করে এবং তার পরিকল্পনা নিয়ে নেমে পড়ে। সে যাবে কফি শপে। আজকে সে এসআই আর সাদিয়ার মুখোমুখি হবে। আজকে সে এর একটা বিহিত করবে। কফি শপের শান্ত পরিবেশে সাদিয়া আর নাদিম বসে কফি খাচ্ছিল। তারা হাসি ঠাট্টা করছিল এবং তাদের মধ্যে ভালোবাসার কথা হচ্ছিল। তুমি জানো নাদিম, তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তুমি ঠিক কিভাবে মানুষের মন জয় করতে পারো বলো তো? বিশেষ কোনো ম্যাজিক আছে নাকি তোমার? সেটা তো বলা যাবে না ডার্লিং। আহা, বলো না সেটা কি। তোমার ভালোবাসাই তো সবকিছু। এটা তুমি বুঝো না সাদিয়া? তোমার ভালোবাসার জন্যই আমি এত চমৎকার একটা মানুষ হয়েছে। সাদিয়া খুব লজ্জা পায়। যা দুষ্ট, কি সব বলো সব সময়। বলতে বলিনি সোনা পাখি, তুমি আমার সকল কিছুর উৎস, বুঝলে? তুমি ছাড়া আমি কিছুই না। সাদিয়া নাদিম খুনসুটি করছিল। এই সময় কফি শপের দরজা খোলার শব্দ হয়। রুমানা প্রবেশ করে। চোখে তার তীব্র রাগ। সে সরাসরি নাদিমের দিকে এগিয়ে যায়। এসআই বাবা, মেকআপ তো ভালোই নিয়েছো,
একদমই চেনাই যাচ্ছে না। নাদিম একদম খাপড়ে যায়। সাদিয়া চমকে উঠে রুমানার দিকে তাকায়। আপনি কে? আপনি এখানে কি করছেন? আর এসব আপনি কি বলছেন? এসআই কে? তুমি এসআই? তুমি ভেবেছিলে আমি কিছু বুঝতেই পারবো না? আমি জানি তুমি কে। তুমি নাদিম নাম দিয়ে সাদিয়ার সাথে সময় কাটাচ্ছ, কিন্তু আসলেই তুমি এসআই। রুমানা কফি শপের পরিবেশটাকে অস্থির করে তোলে। সাদিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। সাদিয়া অস্থির বিভ্রান্ত হয়ে বলল, এটা কি বলছো রুমানা? তুমি কেন এমন কথা বলছো? রুমানা এগিয়ে আসতে আসতে, তুমি কত বোকা সাদিয়া। তবে শোনো কি হয়েছে। এসআই তার মেকআপ আর্টিস্ট বন্ধুর সাহায্যে নাদিম সেজে তোমার সাথেই ঘুরছে। সে তোমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে। তুমি তাকে বিশ্বাস করেছিলে, কিন্তু সে আসলে তোমার সাথে মজা করেছে। মজা শেষ হলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। সাদিয়া তীব্রভাবে রুমানার দিকে তাকায়। চোখে সন্দেহ এবং দুঃখের ছাপ স্পষ্ট। এটা এটা কিভাবে সম্ভব? নাদিমের দিকে তাকিয়ে, নাদিম, তুমি তুমি সত্যি এসআই? নাদিম কষ্টে গলা চেপে বলার চেষ্টা করে, সাদিয়া, আমি তোমাকে সবকিছু বলতে চাচ্ছিলাম অনেক দিন ধরে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোমাকে সবটা খুলে বলবো। সবটা শুনলে তুমি যদি আমাকে আর ভালো না বাসো, আমাকে ছেড়ে চলে যাও, আমি আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। সাদিয়া হঠাৎ চোখে পানি নিয়ে হৃদয় ভাঙা কণ্ঠে চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চলে যেতে চেষ্টা করে। আমার সাথে এমন করে কিভাবে করলে? রুমানা জোরে জোরে হাসতে থাকে। তুমি কত বোকা সাদিয়া। এসআইয়ের কাছে তুমি শুধুই একটা খেলনা। এমন কত মেয়ে এলো গেল এসআইয়ের জীবনে, তুমিও ঠিক শেষ পর্যন্ত এসআইয়ের ফাঁদে পা দিলে। রুমানা, তুমি চুপ করো। সাদিয়া, বিশ্বাস করো, এসব কথা সত্য নয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বিশ্বাস করো প্লিজ। এসব কথা সাদিয়াকে আর টানে না। সাদিয়া ধীরে ধীরে উঠে পড়ে এবং কাঁদতে কাঁদতে কফি শপের বাইরে বেরিয়ে যায়। এসআই তার পিছু নেয়, কিন্তু সাদিয়া যেন সেকেন্ডে হারিয়ে যায়। এসআই অফিসে বসে আছে, চিন্তায় ডুবে। রুমানা এসে তার সামনে দাঁড়িয়ে। রুমানা ধীর কণ্ঠে সান্ত্বনা দিতে গিয়ে, এসআই, আমি জানি তুমি কষ্টে আছো। সাদিয়াকে তুমি পছন্দ করো, তবে সেই দিনের 2 টাকার মেয়ের জন্য এত কষ্ট পেও না। আমি তো আছি। এসআই তীব্রভাবে রুমানার দিকে তাকিয়ে থাকে এবং তার কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সাজিম কঠোর কণ্ঠে, তুমি এই কাজটা কেন করলে রুমানা? আমি সাদিয়াকে ভালোবাসি। আমি নিজেই তাকে সবটা সত্য বলে দিতাম। তুমি কেন এমন করলে? তুমি বুঝো না আমি কেন এমন করি এসআই? আমি জানি তুমি আমাকে পছন্দ করো রুমানা, কিন্তু তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। আমি তোমাকে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝো না। হঠাৎ আক্রমণাত্মক ভাবে, এখন তোমাকে আমার জীবন থেকে সরে যেতে হবে। তুমি যেভাবে আমার জীবনে নাক গলাচ্ছ, তোমাকে আমি আর আমার জীবনে চাই না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে, আর আমি কখনো তোমার চেহারা দেখতে চাই না। তোমাকে আমার বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। রুমানা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। তার চোখে অবিশ্বাসের ছাপ। সে কিছু বলার আগে এসআই তার পেছনে চলে যায়, মুখ ঘুরিয়ে চলে যেতে ইঙ্গিত করে। এসআই, আমি তো তোমার জন্য সব করেছি, তোমার বাবার জন্য। আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমি বাসি না। তুমি চলে যাও রুমানা। এসআই আর কোনো কথা না বলে রুম থেকে চলে যায়। রুমানা চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে হতাশা নিয়ে। এদিকে কফি শপের বাইরের রাস্তা। তখন অনেক রাত। সাদিয়া কাঁদতে কাঁদতে একা একা রাস্তা দিয়ে হাঁটছে। অন্ধকারে তার কান্না এবং দুঃখের ছাপ স্পষ্ট। নাদিম আমাকে এভাবে ধোকা দিল? না, সে তো নাদিম না, সে তো এসআই, রকস্টার এসআই, একটা লম্পট নোংরা প্লে বয়। সে আমার ইমোশন নিয়ে এভাবে নোংরামি করলো। আমি কখনো তাকে মাফ করব না। ঘরটা অন্ধকার। রুমানা একাকী বসে আছে, তার হাতে মোবাইল ফোন। তার চোখে ক্ষোভ, রাগ এবং শোধ নেওয়ার আগুন। এসআইয়ের এত বড় সাহস যে আমাকে রিজেক্ট করেছে, তাও সে সামান্য সাদিয়ার জন্য। এই ছোট লোকের বাচ্চার জন্য আমাকে অপমান করেছে সে। আমি এর প্রতিশোধ নিবই। আমি এই সাদিয়াকে ছাড়বো না, তাকে আমি শেষ করে দেব। সাদিয়াকে সরিয়ে দিয়ে আমি হব এসআইয়ের সঙ্গী। এই মেয়ে হারিয়ে গেলে কিছুদিন পর এসআই তাকে নিশ্চয়ই ভুলে যাবে। তখন তার জীবনে থাকবো শুধু আমি। রুমানা তখন কালুকে কল করে। কালু
নামটা শুনলেই অনেকের গলা শুকিয়ে যায়। ওর সম্পর্কে একটাই কথা চলে, পয়সা দিলে যে কোনো কাজ করে দেয় কালু। কালুর হাত থেকে মুক্তি নেই। একবার যদি কালু কারো থেকে টাকা চায় আর যদি সেটা না দেওয়া হয় তাহলে সে খুন করে দেয়। এই শহরের অপরাধ জগতের ভয়ঙ্কর এক নাম কালু। মানুষটা যেন অন্ধকারের প্রতিচ্ছবি, গায়ের রং কুচকুচে কালো, আর সে কারণের নাম কালু। চোখ দুটো ঠিক যেন হাইনার মতো লালচে, শিকারের খোঁজে চেয়ে থাকে। চৌড়া কাঁধ, গা ভর্তি ট্যাটু, হাতে মোটা মোটা আংটি, কোমরে পিস্তল, সব মিলিয়ে ওর চেহারা এমন যে একবার দেখলেই বুক কেঁপে ওঠে। কালুর খারাপ কাজের কোনো হিসাব নেই। চাঁদাবাজি, গুম, খুন সবই তার প্রতিদিনের রুটিনের মতন। সে কোনোদিন দ্বিধা করে না কার গলা কেটে ফেলবে, কার বাড়িতে আগুন দেবে, কার বাচ্চাকে তুলে নিয়ে মুক্তিপণ চাইবে। লোকজন বলে কালুর কাছে বিচার নাই, আছে শুধু ভয় আর পয়সা। সে এমন একজন যাকে টাকা দিলে নিজের বাবাকেও খুন করে দিতে পারে। সে কারো আপন না, কেউ তার আপন না, শুধু টাকা আর রক্ত, এই দুই জিনিসেই তার টান। এসব কারণে আজও শহরের গলিতে গলিতে ছেলেরা বলে কালুর নাম নিষ্ণা ভাই, ওর কান অনেক লম্বা। রুমানা গম্ভীর ঠান্ডা কণ্ঠে, হ্যাঁ কালু, আমি রুমানা। আরে রুমানা ম্যাডাম, হুট করে স্মরণ করলা? তোমাকে আমি বলেছি আমি কি চাই। আমার তোমার সাহায্য দরকার। সাদিয়া এখন আমার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি তুমি তাকে সরিয়ে ফেলতে পারো, আমি তোমাকে 10 লাখ টাকা দেব। কালু হালকা হাসি আর কড়া কণ্ঠে, তুমি চিন্তা করো না রুমানা, আমি জানি কিভাবে কাজটা করতে হয়, সে তোমার পথে দাঁড়াবে না। তোমাকে আমি পুরো বিশ্বাস করি কালু, শুধু সাদিয়াকে আমার পথ থেকে সরিয়ে দাও। যে করেই হোক তোমাকে তাকে সরাতেই হবে। সে থাকবে না আর আমি ইসাইকে পাবো। তুমি যা বলেছো সেটাই হবে, কোনো সমস্যা নেই রুমানা। 10 লাখ টাকা রেডি রাখো, তুমি তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। রুমানা ফোন রেখে দেয়। তার চোখে একটা ঠান্ডা হাসি। সে ক্ষুব্ধ, তবে সে জানে যে তার পরিকল্পনা সফল হবে। সাদিয়া রিকশায় করে যাচ্ছিল শহরের একটা নির্জন রাস্তা দিয়ে। হঠাৎ একটা কালো গাঢ় গাড়ি রিকশাকে আটকে দেয়। কালু এবং তার লোকেরা গাড়ি থেকে বেরিয়ে আসে। সাদিয়া অবাক হয়ে গাড়ির দিকে তাকায়। সাদিয়া কাঁপতে কাঁপতে, এটা কি করেছো তুমি? কেন আমাকে আটকাচ্ছ? তুমি কে? কালু ঠান্ডা হাসি দিয়ে, চুপচাপ থাকো সাদিয়া, কোনো টুস শব্দ করবে না। তুমি আমাদের সাথে চলো, সব বুঝে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। কালু একটানে সাদিয়াকে ধরে ফেলে এবং তার মুখ চেপে ধরে। সাদিয়া সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে পালাতে, কিন্তু কালু তাকে শান্ত করে ধরে রাখে। আমি কি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাকে চিনিও না। আমাকে কেন এভাবে নিয়ে যাচ্ছ? নিজের মনে নেই কি করেছ? তুমি আর কিছু বলবে না এখন, তুমি আর কিছু করতে পারবে না, বুঝলে? কালু সাদিয়াকে গাড়িতে তুলে নিয়ে সিটে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। সাদিয়া প্রচণ্ড ভয় পেয়ে চুপ করে থাকে, তার চোখে কেবল পানি। এদিকে এসআই টেবিলের কাছে বসে একটা ফোল্ডার খুলে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখছে। তার মোবাইল ফোনে একটা মেসেজ আসে। তার চোখে বিস্ময় ও ক্ষোভের চিহ্ন ফুটে ওঠে। সাদিয়া কিডন্যাপ হয়েছে? এটা সম্ভব না। তাকে কেন কেউ কিডন্যাপ করবে? সে তো কারো কোনো ক্ষতি করেনি। এসআই সাথে সাথে ফোন হাতে নেয়। তার চোখে তীব্র রাগ এবং চিন্তা। কি হচ্ছে সব? সাদিয়া কোথায়? কে তাকে ধরে নিয়ে গেছে? সে তার ফোন থেকে তার পরিচিত এক ডিটেকটিভের নাম্বার বের করে এবং তাকে কল দেয়। শফিক, আমি এসআই বলছি। ডিটেকটিভ শফিক বলে, জি এসআই বলুন, কি মনে করে? আমার একটা সাহায্য লাগবে। আমার গার্লফ্রেন্ড সাদিয়াকে কে যেন তুলে নিয়ে গিয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। শফিক, আপনি চিন্তা করবেন না, আমি এখনই খোঁজ শুরু করে দিচ্ছি। তাড়াতাড়ি করো প্লিজ, দেরি করে যাবে না। ঘন্টা 2 পর এসআই নিজের অফিসে পাগলের মতো হয়ে গিয়েছে। সারা অফিস শুধু পায়চারি করছে, 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে বসতে পারছে না। তখনই তার ফোনটা বেজে উঠল। এসআই উত্তেজিত কণ্ঠে, তাড়াতাড়ি জানাও শফিক, সাদিয়া কোথায়? আমাদেরকে কোথাও হারাতে দিব না, সে আমার জীবন। এসআই, আমরা জানি কালো একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। সাদিয়াকে সে তুলে নিয়ে গেছে। আমরা খুঁজে বের করছি কালুর অবস্থান। আমাদের টিম তাকে অনুসরণ করছে। এসআই চোখে আগুন, দৃঢ় কণ্ঠে, না, আমাকে তার অবস্থান এখনই জানাও। আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে আমি হারাতে দেব না, কোনো অবস্থাতেই আমি তাকে ছাড়বো না। এসআই হাতের মুঠি শক্ত করে ধরে আছে। তার চোখে এক ধরনের আক্রমণাত্মক দৃষ্টি ফুটে ওঠে।
কালু গাড়ি চালাচ্ছে, সাদিয়া পেছনে বসে কাঁদছে, তার মুখে ভয় এবং আতঙ্কের ছাপ। তুমি কেন আমাকে তুলে এনেছো? আমি কোনো খারাপ কাজ করিনি, আমি শুধু আমার জীবন স্বাভাবিকভাবে কাটাচ্ছিলাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। কালু মুখে ঠান্ডা হাসি। তুমি জানো না কি করেছো তুমি? তুমি এসে এর সাথে সময় কাটাচ্ছ, তাই না? তুমি এটা গুরুতর অন্যায় করেছো, এখানে তোমার কোনো মাপ নাই। সাদিয়া তার মাথা নিচু করে কাঁদতে থাকে। কালু তার দিকে একবার ঘুরে দেখে, তারপর আবার গাড়ি চালিয়ে তাকে নিয়ে চলে যেতে থাকে। এসআই জানলার পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছে তার অফিসে। তার চোখে মুখে তীব্র রাগ, তার চোখের মধ্যে কেবল একটাই লক্ষ্য, সাদিয়াকে উদ্ধার করা। এসআই রাগান্বিত কণ্ঠে কঠোরভাবে মনে মনে, কালু, তুই যদি একবার আমার সাদিয়াকে কষ্ট দিস, আমি তোকে জীবিত রাখবো না। সে আমার জীবন, তাকে আমি হারাতে দিব না। তোকে আমি যে কোনোভাবেই ঠেকাবো, আমি তোকে ছাড়বো না কখনো। এসআই দ্রুত তার ফোনে ডিটেকটিভকে নির্দেশনা দিতে থাকে। এসআই ধারালো কণ্ঠে, তোমরা সবাই শোনো, কালুর লোকেশন খুঁজে বের করে এখনই। আমি 1 সেকেন্ডও সময় নষ্ট করবো না। সাদিয়াকে বাঁচাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। এসআইয়ের চোখে এক ধরনের তীব্র আগুন জ্বলছে। সে জানে সাদিয়াকে উদ্ধার করতে হবে, আর সে এক মুহূর্ত অপেক্ষা করবে না। এখন এটাই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, এবং সে জানে যদি সে এই যুদ্ধে জয়ী হতেই হবে, কোনো মতেই হেরে যাওয়া যাবে না। এটা তার ভালোবাসার মানুষের জীবন মরণের প্রশ্ন। অফিসে এসআই টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছেন, তার চোখে উত্তেজনা এবং চিন্তার ছাপ। ফোনে ডিটেকটিভের সাথে কথা বলছেন। ঠিক বলছো, কালো শহরের বাইরে একটি পরিত্যক্ত বাড়িতে আছে। সাদিয়াকে সেখানে রেখেছে। হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। আমি লোকেশন কনফার্ম করেছি। সাদিয়া ম্যামকে উদ্ধার করা এখনই প্রয়োজন, দেরি হলে সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ, এখন আমি নিজেই যাচ্ছি। কিন্তু আপনার একা যাওয়াটা রিস্কি। আপনার কিছু হয়ে গেলে? আমার এখন নিজেকে নিয়ে বাবার সময় নেই শফিক। আমার প্রায়োরিটি এখন সাদিয়া। আমার আগে তাকে উদ্ধার করতে হবে, তার জন্য আমি সব করতে রাজি আছি। আর আমার প্ল্যান আছে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, তবে সাবধানে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা প্রস্তুত থাকব। ওকে শফিক। এসআই ফোন রাখে, তার চোখে প্রতিশোধের আগুন। সে নিজেকে প্রতিজ্ঞা করেছে যে করেই হোক সে সাদিয়াকে মুক্ত করবে। এসআই এরপর তার মেকআপ আর্টিস্ট বন্ধু রাফিকে কল দেয়। রাফি, আমাকে সাহায্য কর। সাদিয়া এখন বিপদে। আমি কালুর আস্তানায় যাচ্ছি, কিন্তু কালু একজন ভয়ঙ্কর খুনি। সে যে কোনো কিছু করতে পারে। আমার তোর সাহায্যের প্রয়োজন। তোর জন্য আমি সবই করবো এসআই। কোথায় যাবি তুই? বল তুই কি চাস? তুমি আমার মুখ ডেকে দেবে যাতে কেউ আগে থেকে চিনতে না পারে। আমাকে গোপনে তার কাছে পৌঁছতে হবে। এসআই তার পোশাক বদলায় এবং রাফি তার মুখে মেকআপ করে। মুখে মুখোশ আর মেকআপে এসআইকে একদম চেনা যায় না। এসআইকে দেখে মনে হয় একেবারে আলাদা কেউ। এবার তুই যেতে পারবি, তবে সাবধানে থাকতে হবে। কালো ভয়ঙ্কর মানুষ কিন্তু। সাজিম আত্মবিশ্বাসের সাথে, আমি জানি, আমি আমার সাদিয়াকে উদ্ধার করে আসব। তোকে বাকি যা প্ল্যান বলেছি মনে আছে তো? সব মনে আছে বন্ধু, সব ঠিক মতন হবে, তুই সাবধানে থাকিস। এসআই বেরিয়ে যায়। রাফি তার পেছনে তাকিয়ে যান। একটা পরিত্যক্ত ভয়ানক বাড়ি, অন্ধকারে সবকিছু নীরব, আর চারপাশে ঘুরে বেড়াচ্ছে কালুর গুন্ডারা। এসআই গোপনে এগিয়ে আসে, তার চোখে ক্ষিপ্ত আগুন, প্রতিশোধের ছাপ। আমার সাদিয়াকে আমি বাঁচিয়ে আনবো। এত বড় সাহস নেই কারো যে আমার ভালোবাসার মানুষকে আটকে রাখতে পারবে। আমি বেঁচে থাকতে সবকিছু ধ্বংস করে দিব আমি। এসআই গোপনে চলতে থাকে এবং একে একে গুন্ডাদের পেছন থেকে হুট করে সামনে এসে মুখে ঘুষি মারে, তাদের নাক ফাটিয়ে দেয়, লাথি মেরে আঘাত করে, তাদের অচেতন করে ফেলে। এমন করে অনেকগুলো গুন্ডাকে সে কুপোকাত করে ফেলে। কালুর সাথে শেষ যুদ্ধে এসআই ঘরের দরজায় এসে পৌঁছায়, চোখে দৃঢ় সংকল্প। এক মুহূর্তের জন্য থামার সময় নেই। কালু ভেতরে আছে। কালু, আমি এসেছি সাদিয়াকে বাঁচাতে। তুই তাহলে চলে আসলি এসআই? আমার ভালোবাসার মানুষকে তুই কিডন্যাপ করবি আর আমি আসবো না? এত কাপুরুষ কিভাবে ভাবলি? এখন তোর সব সাহসী পুরুষের হিসাব বের করে দেব। এই সবাই মিলে পিডা। কালু তার লোকদের নির্দেশ দেয় এসআইকে মারার জন্য। সবাইকে এসআই মেরে পুরো শুয়ে দেয়। এরপর এসআই এবং কালু মুখোমুখি দাঁড়ায়। কালু হাস্যকর ভাবে, তুমি কি ভাবছো এসআই? মনে করেছো তোমার মুখোশ দিয়ে সবকিছু হয়ে যাবে? এসআই কোনো উত্তরের পরোয়া না করে একটানা হুঙ্কার দেয়। সে তাড়াতাড়ি গিয়ে কালুকে জোরে ঘুষি মারে। তোর মতো ভয়ঙ্কর পিশাচকে আমি থামাবো? কত বড় সাহস তুই আমার কলিজাতে হাত দিস? এদিকে কালু ভয়ঙ্কর ভাবে এসআইকে মারে।
কিন্তু এসআইও তার শক্তির সাথে তাকে প্রতিহত করে। মারামারি চলতেই থাকে। এসআই এবং কালু একে অপরকে আঘাত করে, রক্তাক্ত হয়ে পড়ে, আবার উঠে দাঁড়ায়। তাদের শরীরের প্রতিটা জায়গায় আঘাতের চিহ্ন। দুজনেই ক্লান্ত, কিন্তু কেউ হার মানতে রাজি নয়। কালু কুপকাত হয়ে পড়ে। এসআই উঠে দাঁড়িয়ে তার দিকে তাকায়, পায়ে পা দিয়ে কালুকে আরো একবার মারে। এটা শেষ, এবার সাদিয়াকে মুক্তি দে। কালু মুখে রক্ত মুছে দিয়ে খালি চোখে তাকায় আর হাসে। তুমি তো আমাকে হারাইছো, মনে করতেছো তুমি একটা কথা। কালু কখনো হারে না। এসআই ভীষণ রেগে গিয়ে কালুকে এক শক্ত আঘাত করে। কালু মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। এসআই এরপর সাদিয়াকে খুঁজে বের করার জন্য দ্রুত এগিয়ে যায়। এসআই সাদিয়াকে মুক্ত করে। সাদিয়া ভয়ে কাঁপতে কাঁপতে এসআইয়ের দিকে তাকায়। এসআই মৃদু হাসি দিয়ে, কি হয়েছে ডার্লিং, ভয় পেয়েছো খুব? এখন তুমি একদম নিরাপদ, তোমাকে আর কোনো কিছু ভয় পেতে হবে না। সাদিয়া এসআইয়ের দিকে তাকায়, তার চোখে অশ্রু। এসআই, তুমি তুমি আমাকে বাঁচালে? তোমাকে অবিশ্বাস করলাম, ছেড়ে এলাম, তাও তুমি আমাকে বাঁচাতে আসলে। এতটাই ভালোবাসো আমাকে তুমি? আসলেই সত্যি? এসআই তার হাত ধরে। তুমি আর কখনো একা থাকবে না, আমি তোমার পাশে আছি সাদিয়া। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য প্রিয়তমা। সাদিয়া আর এসআই একে অন্যকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। তাদের এই ভালোবাসা যেন ফুরাবার নয়, তাদের বাঁধন যেন চিরদিনের। ঠিক সেই মুহূর্তে কালুর আস্তানায় চলে আসে পুলিশ। সাথে সাথে কালু আর তার গ্যাংকে অ্যারেস্ট করে নেয়। আসার আগে এসআই রাফিকে এটাই বলে এসেছিল যে সে যাওয়ার কিছুক্ষণ পরে যেন রাফি পুলিশ নিয়ে লোকেশনে চলে আসে। রাফিকে দেখে এসআই এগিয়ে আসে। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, তুই তাকাতে আজকে আমি সাদিয়াকে উদ্ধার করতে পারলাম, কালুকেও ধরিয়ে দিতে পারলাম। কি যে বলিস, সব তো করলি তুই। আচ্ছা, এখন ভবিষ্যতে পরিচয়টা করা নাকি আরো দেরি করাবি? সাদিয়া ও রাফি আমার বন্ধু, নাদিম হিসাবে সে আমাকে সাজিয়েছে। সে একজন মেকআপ আর্টিস্ট। চমৎকার কাজ করেন আপনি। আমি তো এসআইকে চিনতেই পারিনি। ভাবি, আমার হাতের কাজ মার হাবা। তারা তিনজন তখন হেসে ওঠে। এদিকে শহরের একাংশে চাঞ্চল্য। লোকজন সবাই জটলা করে কথা বলছে। শুনছেন, রকস্টার এসআই সাদিয়া নামের ওর গার্লফ্রেন্ডকে উদ্ধার করেছে। হ্যাঁ শুনেছি, কালু আর তার সাঙ্গুপাঙ্গুরা তারে তুলে নিয়ে গেছিল। সবগুলো এখন ধরা পড়ছে। আর রুমানা, ও তো ভয়ঙ্কর মানুষ। এমন মেয়ে মানুষ দুনিয়াতে হয় আগে দেখিনি। পুলিশ রুমানার বাসায় ঢুকে পড়ে। পুলিশ অফিসার গম্ভীর গলায়, রুমানা ম্যাম, আপনার বিরুদ্ধে অপহরণ, ষড়যন্ত্র আর হত্যা চেষ্টার অভিযোগ আছে। আমাদের সঙ্গে চলুন আপনি। রুমানা ভরকে গিয়ে, এই কি হচ্ছে? আমি কিছু করিনি, আপনারা আমাকে প্রমাণ ছাড়া ধরতে পারেন না। সব প্রমাণ আমাদের কাছে আছে, নাটক করার দরকার নেই। কালু সব বলে দিয়েছে। রুমানা জবাব দিতে গিয়েও চুপ হয়ে যায়। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। সে বুঝতে পেরেছে সে ধরা পড়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েছে। রুমানা নিজের মনে, সবকিছু শেষ আমার। এসআই, তুমি দায়ী, সব তুই করলি। আমি তোকে কখনোই মাফ করব না। এসআইয়ের বাসা। সাদিয়ার পাশে এসআই। এসআই সাদিয়ার হাত ধরে। তুমি এসেছো আমাকে বাঁচাতে, সেইটাই আমার শান্তি। তবে সেই সময়গুলো খুব ভয়ঙ্কর ছিল। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে এমনটা হবে না। তোমাকে আমি কখনো আর মিথ্যা কথাও বলবো না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুমি আমার সব সাদিয়া। তুমি না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। দুজন একে অপরের চোখে চেয়ে থাকে। নিঃশব্দ অনুভূতি যেন সব কথা বলে দেয়। আদালতে জনসমাগম হয়েছে। আজকে সাদিয়া ভার্সেস কালু আর রুমানার কেসের বিচার হবে। বিচারক তার আসনে বসেন। আসামি রুমানার বিরুদ্ধে অপরাধের বিবরণ শুনতে চাই। এসআই এবং সাদিয়া সাক্ষ্য দেয়। সমস্ত প্রমাণ উপস্থাপন করা হয়। এই নারী নিজের স্বার্থ হাসিল করতে সাদিয়ার জীবন নিয়ে খেলেছে। আমাদের ভালোবাসা ও বিশ্বাসকে সে ধ্বংস করতে চেয়েছিল। সে আমাকে অপহরণ করেছিল কালুকে দিয়ে। আমাকে মারার পরিকল্পনা ছিল তার। এই জন্য সে কালুকে 10 লক্ষ টাকা দিবে বলেছিল। কালু আমাকে মেরেই ফেলতো। তবে আজ আমি বেঁচে আছি শুধুমাত্র এসআইয়ের জন্য। সে সঠিক সময়ে গিয়ে আমাকে বাঁচিয়েছে। আমার মক্কেল নির্দোষ, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কালুর সাথে তার কোনো কথাই হয়নি, সব ভুয়া। প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী আসামি রুমানা দোষী। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রুমানা চোখ নিচু করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে। তার চোখ থেকে পানি পড়ছিল। সে তার জীবন নষ্ট করেছে, এর জন্য দায়ী সে নিজেই।
সকালে সূর্যের আলো ধীরে ধীরে জানলার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছিল। সাদিয়া আয়নায় নিজের সাজানো চেহারাটা দেখছিল। তার চোখে একরকম প্রশান্তি। আজ তার বিয়ে, জীবনের সবচাইতে বড় দিন। আর তার বর সেই রকস্টার এসআই, যে তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। পাশের ঘর থেকে রাফি ব্যস্ত হয়ে বলল, সাদিয়া, আর কতক্ষণ? সবাই অপেক্ষা করছে, তুমি এখনো রেডি না? সাদিয়া হেসে বলল, আমি তো প্রস্তুতি, তুমি বরং গিয়ে দেখো এসআই ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। রাফি দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার বর তো আয়নায় দাঁড়িয়ে নিজেকে রাজার মতন দেখছে, একদম ফিল্মি লুক এসেছে। এদিকে এসআই আয়নায় তাকিয়ে নিজের শেরওয়ানির বোতাম লাগাচ্ছিল। তার মুখে এক ধরনের শান্তি আর ভালোবাসা মেখে আছে। সে নিজেকে বলছিল, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। আমি শুধু একজন রকস্টার না, আমি এখন থেকে একজন প্রেমিক ও স্বামী। তার বন্ধু শুভ এসে বলল, ওই রোমান্টিক, আর কতক্ষণ সাজবি? চল এবার, কাবিনের সময় হয়ে যাচ্ছে। এসআই হেসে বলল, হ্যাঁ ভাই, আর সময় নিব না। আর কিছুক্ষণের মধ্যে আমার জীবন নতুন মোড় নেবে। আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পাবো। বিয়ের মঞ্চে পৌঁছানো। বিয়ের মঞ্চে এসআই আর সাদিয়া একে অপরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে চোখ রেখে অনুভব করছিল এই মুহূর্তের আনন্দ। জীবন তাদের অনেক কিছু দেখিয়েছে, কিন্তু আজ একে অপরকে পাশে পেয়ে মনে হচ্ছে সব ঝড় পেরিয়ে যেন তারা নতুন আলোয় এসেছে। এসআই নিচু স্বরে সাদিয়াকে বলল, তুমি আজকের পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে লাগছো। সাদিয়া হেসে বলল, তুমি নিজেই তো এমন লুক নিয়েছ, আমি তো মনে করেছিলাম সিনেমার হিরো চলে এসেছে। এসআই মাথা নেড়ে বলল, সবটাই শুধু তোমার জন্য আমার প্রিয়তমা। আজ থেকে আমার জীবনের প্রতিটা গান, প্রতিটা সুর শুধু তোমার জন্য। কাজী সাহেব ডাক দিলেন, কাবিন নামা পড়া শুরু হচ্ছে, বরকনে প্রস্তুত তো? সবাই একসাথে হেসে বলল, হ্যাঁ প্রস্তুত। এসআই আর সাদিয়া হাত ধরে বসে। কাজী সাহেব নাম ঠিকানা পড়ছেন। এসআই সাদিয়ার হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার জীবনে যা নিয়ে এসেছো তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আমি প্রতিজ্ঞা করছি তোমার চোখে যেন কোনোদিন অশ্রু না আসে। সাদিয়া আবেগ ভরা চোখে তাকিয়ে বলল, আমি সবসময় তোমার পাশে থাকবো, সুখে দুঃখে বিপদে শান্তিতে সবসময়। কাজী সাহেব বললেন, এই কাবিন নামায় স্বাক্ষর করেন, এই দিয়ে আপনাদের জীবন শুরু হোক শান্তি ও ভালোবাসায়। সবাই হাতে তালি দিল। বিয়ের অনুষ্ঠান শেষে সাদিয়া ক্লান্ত হয়ে নিজের রুমে বসেছিল। তখন এসআই ধীরে ধীরে ঘরে ঢুকে বলল, এই ক্লান্ত রাজকন্যার পাশে বসতে পারি? সাদিয়া ঠোঁটে এক মিষ্টি হাসি এনে বলল, বসো। তবে আজ এত রোমান্টিক কেন তুমি? এসআই রসিকতা করে বলল, আজ তো বিয়ের দিন, আজ না হলে কবে রোমান্টিক হবো বলো? সাদিয়া হেসে বলল, তোমার এই রোম্যান্স আমি প্রতিদিন চাই। এসআই মৃদু স্বরে বলল, প্রতিদিন তো তোমার পাশে থাকবো, তোমার চুলে হাত দিয়ে ঘুম পাড়াবো, তোমার রান্নায় খুশি হব, তোমার অভিমান বুঝে হাসবো। আর কি চাও বলো? সাদিয়া ধীরে মাথা নিচু করে বলল, শুধু চাই তুমি আমাকে কোনোদিন ভুলে না যাও। এসআই উঠে এসে সাদিয়ার কপালে চুমু দিয়ে বলল, ভুলে যাও তো দূরের কথা, তুমি আমার নিঃশ্বাসে মিশে আছো। রুমটা হালকা রঙের আলোয় ঝলমল করছিল। ফুলের সাজানো বিছানা, মোমবাতির গন্ধে একটা অন্যরকম রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছিল। সাদিয়া লাজুকভাবে বসেছিল আর এসআই আস্তে আস্তে পাশে গিয়ে বসে বলল, আমার মিষ্টি বউকে দেখে তো মনে হচ্ছে আমার বউটা একটু নার্ভাস। সাদিয়া নিচু গলায় বলল, তুমি তো সবসময় এমন সাহসী, আমি তো একটু লজ্জা পাবই। এসআই হেসে বলল, তুমি যদি লজ্জা পাও তাহলে আমার দায়িত্ব তোমার লজ্জা ভাঙিয়ে দাও আমার মিষ্টি বউ। সাদিয়া তার কাঁধে মাথা রেখে বলল, তুমি আমার জীবনে যে রং এনেছো, আমি তোমাকে সারা জীবন ধরে রাখতে চাই। এসআই তার হাত ধরে বলল, আজ থেকে আমি শুধু তোমার, রকস্টার হলো আমার সব তোমার, তুমি একমাত্র আমার ভালোবাসা ডার্লিং। পরদিন সকালে সাদিয়া ঘুম থেকে উঠে দেখলো এসআই বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। তার চোখে একরকম প্রশান্তি। সাদিয়া পাশে এসে দাঁড়িয়ে বলল, এই সকালে এত বাহানায় ডুবে আছো কেন? এসআই হেসে বলল, ভাবছিলাম জীবনটা এত সুন্দর হবে ভাবিনি কখনো। সাদিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, আমিও কখনো ভাবিনি, তবে তুমি পাশে থাকলে জীবন এমনি সুন্দর থাকবে আমার। আমি চাই আমাদের একটা ছোট্ট ফ্যামিলি হবে, যেখানে শুধু ভালোবাসা থাকবে, আমি তুমি থাকবো আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা। আমিও তাই চাই, একটা শান্তির ঘর যেখানে প্রতিদিন সকাল শুরু হবে হাসি দিয়ে। নতুন জীবনের শুরু। বিয়ের কয়েকদিন পরে তারা তাদের নতুন বাড়িতে ওঠে। এসআই তার রুম একদম সাদিয়ার
পছন্দ মতো সাজিয়েছে। দেয়ালে দুজনের ছবির কোলাজ, বিছানার পাশে একটা দেয়ালে ফ্রেমে বাঁধাই করে লেখা, তোমার হাসি আমার সবচেয়ে প্রিয় সুর। সাদিয়া খুশি হয়ে বলল, এত সুন্দর করে সাজিয়েছ, আমি তো ভাবতেও পারিনি। তুমি আমার পৃথিবী, আমার জীবনে সবকিছু হবে শুধু তোমার পছন্দের, আর কারো কিছু আমার জন্য ম্যাটার করে না সাদিয়া। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি এসআই। এসআই স্টেজ শো, গান রেকর্ডিংয়ে ব্যস্ত থাকলেও প্রতিদিন সাদিয়ার জন্য সময় বের করত। একদিন সাদিয়া বলল, তোমার এত ব্যস্ততা, আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি ক্লান্ত হয়ে পড়ো। এসআই তার হাত ধরে বলল, যত ক্লান্তি হই, তোমার একটু হাসি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তুমি শুধু একজন রকস্টার না, আমার জীবনের নায়ক। তুমি যদি সঙ্গে দেখো, আমি সবসময় সুপার হিরো হয়ে থাকবো। এই বলে এসআই সাদিয়ার কপালে ঠোঁট রেখে বলল, তোমার চোখে আমি আমার পৃথিবী দেখি। এভাবে এসআই ও সাদিয়ার ভালোবাসায় গড়া সংসার সুখের ছায়ায় এগিয়ে চলে। তাদের গল্প হয় সবার কাছে এক ভালোবাসার উদাহরণ, যেখানে প্রতিটি মুহূর্তে থাকে হাসি, সম্মান আর গভীর প্রেম।